আসসালামু আলাইকুম। আমি মাইনুদ্দিন চিশতি। তো আমি তোমাদের পরিচয় দিয়ে শুরু করতেছি। আমি বুয়েটের ট্রিপলিতে পড়াশোনা করতেছি, আর আমার কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। সো আজকে মেনলি আমরা সরাসরি সেকেন্ড পেপারে চলে আসছি। তো সেকেন্ড পেপারে এখানে আমরা কি কি টপিক আলোচনা করব সেটা বলার আগে তোমরা যারা অলরেডি এখনো ক্লাসে নাই সবাই ক্লাসে জয়েন করে ফেলো এবং তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে সবাই একসাথে ক্লাসটা আমরা করতে পারি। খুবই দুঃখিত আজকের ক্লাসটা বিঘ্নিত হওয়ার কারণে, একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা একটু দেরিতে ক্লাসটা শুরু করতে বাধ্য হলাম। আচ্ছা, তো মেইনলি আমি একটু বলে দিচ্ছি তোমাদের যে আজকের ক্লাসে আমরা একটু বেশি টপিক অনেক আলোচনা করার বিষয় আছে। তো আমি একটু কমেন্ট থেকে হয়তো তোমাদের কমেন্ট কম পিক করবো আর কি। তোমরা তারপরও কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমাদের অ্যান্সারগুলো দিতে। আর খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটা শুরু করে দিব। আমি চাচ্ছি তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমরা আসলে খুব শীঘ্রই শুরু করে ফেলি। শুরু করে আস্তে আস্তে আমরা তোমাদের কমেন্ট থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেটা পিক করার চেষ্টা করব। আচ্ছা, সো আজকে মেইনলি আমরা কি কি পড়বো সেটা যদি দেখো, আমাদের মেইন টপিক থাকবে আজকে পরিবেশ রসায়ন থেকে। পরিবেশ রসায়নে তোমরা ফিজিক্সে অলরেডি অনেকে পড়েছো, ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টার যেটা ছিল বয়েলস ল, চার্লস ল, ডালটনস পার্শিয়াল প্রেশার ল, তাই না? এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করব এবং আইডিয়াল গ্যাসের যে সূত্রটা ছিল পিভিকো স্ট্যান্ডার্ডটি সেটা নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করা হবে। মানে মোটামুটি হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের মোস্ট কিছু ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আজকে কভার হয়ে যাবে। আর সাথে কর্মমুখী রসায়নের একটা পার্ট থাকবে, সেটা হচ্ছে ভিনেগার প্রস্তুতি বা ভিনেগারের কি বাস্তব জীবনে ব্যবহার, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আজকে হচ্ছে আমরা সরাসরি খুব তাড়াতাড়ি ক্লাসের দিকে চলে যাচ্ছি। আজকের ক্লাস কিন্তু খুব একটা ছোট না। আচ্ছা, একটু ওয়েট করতেছি, আমরা সবাই জয়েন করে একসাথে জয়েন করে দেন হচ্ছে আমরা ক্লাস শুরু করব। ওকে, সো আমি যেটা বলেছিলাম, আমাদের মেইন আজকের ক্লাসগুলোর মধ্যে কর্মমুখী রসায়নের কিছু পার্ট থাকবে। আমরা কর্মমুখী রসায়ন থেকে শুরু করতেছি। আচ্ছা, সো কর্মমুখী রসায়নের যেই পার্টটুকু আমাদের শর্ট সিলেবাসে আছে সেটা হচ্ছে মল্ট ভিনেগার থেকে। সরি, মানে মূল কথা হচ্ছে আমাদের ভিনেগার তৈরি করতে হবে কোন থেকে? মল্ট ভিনেগার থেকে। এটা কীভাবে করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে এখানে মূলনীতিটা এখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে। এটা দেখতে কেমন সেটা এখানে দেখানো আছে। আমাদের হচ্ছে মেনলি রিয়াকশনটা বুঝতে হবে, ঠিক আছে? আর এটা কোথা থেকে হয় সেই জিনিসটা আমি একটু আলোচনা করছি, তাহলে তোমরা বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হবে। দেখো, মূলনীতির মধ্যে এখানে কি বলেছে সেটা হচ্ছে মল্ট ভিনেগারটা কি তা সেটা আমাদের কিন্তু আগে বুঝতে হবে, ঠিক আছে? মল্ট ভিনেগার হচ্ছে আমরা যে শস্য দানা বা যে চাল খাই সেটা কিন্তু এক ধরনের ভিনেগার, মল্ট ভিনেগার বলতে পারো, ঠিক আছে? এখানে বলে দিচ্ছে অঙ্কুরিত বার্লি বা শস্য দানা থেকে যে সকল এনজাইম এবং ইস্টের সাহায্যে গাজন প্রক্রিয়ায় যে ভিনেগার তৈরি করা হয় সেটাকে মল্ট ভিনেগার বলা হয়। মানে সহজ কথা, আমাদের শস্য দানা বা ভাত, সহজ কথা, সেটাকে যদি পচানো হয় সেক্ষেত্রে সেখান থেকে আমরা মল্ট ভিনেগার তৈরি করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে ইস্ট অথবা মানে বিশেষ কিছু এনজাইমের মাধ্যমে আমাদেরকে গাজন করতে হবে। গাজন এক ধরনের পচানো পচানো যে প্রক্রিয়া সেটাকে গাজন বলা হয় আর কি, ঠিক আছে? এবং আরও কিছু অপশন আমরা দেখবো, যেমন আখের রসের মধ্যে আমরা প্রচুর পরিমাণে সুক্রোজ দেখতে পাই, ঠিক আছে? সুক্রোজের লঘু জলীয় দ্রবণের মধ্যে যদি আমরা ইস্ট যোগ করি এবং সেটা ফার্মেন্টেশন করলে যে জিনিসগুলো পাওয়া যায় সেখান থেকে আস্তে আস্তে পার্ট বাই পার্ট আমরা কি করতে পারি, ভিনেগার প্রস্তুত করতে পারি। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আর কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ঠিক আছে? এই বিষয়গুলো থেকেও কিন্তু আমরা ভিনেগার প্রস্তুত করতে পারবো। আচ্ছা, তো এখন দেখো এখানে কিন্তু পুরো প্রসেসটা বলে দিছে। সেটা হচ্ছে যে তোমার যে ফ্রুক্টোজ বা গ্লুকোজ থাকবে সেটার ভিতরে যে জাইমেজ এনজাইম থাকে সেটা আস্তে আস্তে গ্লুকোজ বা ফ্রুক্টোজকে মানে গাজন প্রক্রিয়ার মাধ্যমে ইথানলে কনভার্ট করে। দেন ইথানল থেকে অ্যাসিটোব্যাক্টরের মাধ্যমে আমরা দেখতে পাই যে বায়ুর অক্সিজেন সহ জারিত হয়ে ইথানিক অ্যাসিড কনভার্টে হয়। মানে মূল কথা হচ্ছে প্রথমে তোমার গ্লুকোজ বা সুক্রোজ লাগবে বা চিনি সরাসরি ইউজ করতে পারো। সেখান থেকে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে বিশেষ এনজাইমের মাধ্যমে সেটা তোমার ইথানলে বা সহজ কথা অ্যালকোহলে পরিণত হবে। দেন সেটা অ্যাসিটোব্যাক্টরের মাধ্যমে অক্সিজেন সহ জারিত হয়ে অ্যাসিডে কনভার্ট হবে। এই প্রসেসগুলো এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে। তুমি মনে করো চিনি নিচ্ছ, ঠিক আছে? সো এই যে চিনি, ঠিক আছে, চিনিকে তুমি প্রথমে কি করছো, তুমি ইনভার্টে ইউজ করছো, অর্থাৎ সহজ কথা এটাকে ভেঙে ফেলতেছো। ভেঙে তুমি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পেয়ে গেছে। দুইটারই আণবিক সংকেত সেম হইলো, গাঠনিক সংকেতটা ডিফারেন্ট। আমি এখানে সুন্দর করে লিখে দিই ফ্রুক্টোজ, আরেকটা হচ্ছে তোমার
গ্লুকোজ। ঠিক আছে। আচ্ছা, তো ফ্রুক্টোজ এবং গ্লুকোজ যখন তুমি ইনভার্টেজ এনজাইমের মাধ্যমে বা সহজ কথা হচ্ছে তুমি চিনিকে ভেঙে পাবা পানি সহ যখন আদ্র বিশ্লেষণ করছো, তারপরে এই ফ্রুক্টোজ অথবা গ্লুকোজের যে কোনো একটা জাইমেজ এনজাইমের মাধ্যমে তৈরি করে ফেলবে হচ্ছে ইথানল। আর এই ইথানল কি সাধারণ মানুষ হচ্ছে যে অ্যালকোহল বা নেশাদ্রব্য হিসেবে ব্যবহার করে থাকে। এরপর তুমি খুব সহজেই ভিনেগার পাবা কিভাবে, তুমি জাস্ট অ্যালকোহলকে যখন অক্সিজেন সহ জারণ করবা। বাট সাধারণত রাসায়নিকভাবে অক্সিজেন সহ জারণের ক্ষেত্রে আমরা ভিন্ন প্রভাবক ব্যবহার করে থাকি। যদি এটা ন্যাচারালি হয় এখানে ন্যাচারাল প্রভাবক থাকবে অ্যাসিটোব্যাক্টর। ঠিক আছে, এই অ্যাসিটোব্যাক্টর কি করবে, তোমার ইথানলকে জারিত করে তৈরি করে ফেলবে অ্যাসিড। তো এইভাবে খুব সহজেই তুমি মল্ট ভিনেগার থেকে বা শস্য দানা থেকে খুব সহজে ভিনেগার তৈরি করতে পারো। এই তিনটা রিয়েকশন মনে রাখলে কিন্তু তোমার জন্য সহজ, বা তুমি 3 নম্বর অ্যান্সার খুব সহজে করতে পারবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্বটা কেমন সেটা একটু আমরা দেখব। দেখো, যেহেতু এটি একটি মৃদু অ্যাসিড তাই কোষ প্রাচীরের কোনো ক্ষতি হয় না। মানে তুমি যখন অনেক তীব্র অ্যাসিড টাইপের কিছু খাবা তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি। তো এই ভিনেগারের মাধ্যমে তুমি যখন খাদ্য সংরক্ষণ করো তখন এই অ্যাসিড সহ কোনো খাবার খেলে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হয় না, কারণ এটা অনেক দুর্বল অ্যাসিড। যদি এখন তুমি সালফিউরিক অ্যাসিড দিয়ে দেন ওটাকে সংরক্ষণ করতে, তো সালফিউরিক অ্যাসিডের জন্য তুমি মারা যেতে। তো এই জিনিসটা এখানে বুঝতে হবে যেটা একটি মৃদু অ্যাসিড। এবং প্রত্যেকটা জিনিস এখানে বলে দিছে সহজলভ্য, ঠিক আছে, ক্ষতিকর না, দামে সস্তা। কেন দামে সস্তা? ইথানিক অ্যাসিড খুব মানে খুব সহজে বানাইতে পারবা। যেমন সাইট্রিক অ্যাসিডটা খুব সহজে লেবুতে পাওয়া যায়, ইথানিক অ্যাসিডটা খুব সহজে আমরা বাণিজ্যিকভাবে তৈরি করতে পারি অনেক অল্প খরচে। আচ্ছা, এরপরে তোমার টমেটো সস, কেচাপ, মেয়োনিজ বিভিন্ন জিনিসে ভিনেগার ব্যবহার করা হয় এবং সবকিছু, ঠিক আছে, মাংস রান্নার ক্ষেত্রে ম্যারিনেট করার সময় আমরা ব্যবহার করতে পারি। ঠিক না, শুধু সুগন্ধির ক্ষেত্রে ভিনেগারের অনেক ব্যবহার আছে। এবং সহজ কথা হচ্ছে আমি এখানে মোটামুটি পার্ট বাই পার্ট কিছু ইনফরমেশন বলে দিছি। এই কাজে তুমি হচ্ছে খাদ্য সংরক্ষণে ভিনেগার ব্যবহার করতে পারো। কি কি ইম্পর্টেন্ট কথা আমি বলে দিলাম। কোষ প্রাচীরে ক্ষতিগ্রস্ত হয় না তাই আমরা খাবারের মধ্যে ব্যবহার করতে পারি। পিকলিং বুঝো? পিকলিং মানে হচ্ছে আচার বানায় না, আচারের ক্ষেত্রে হচ্ছে আমরা ভিনেগার ইউজ করতে পারি। যদিও অনেকে হচ্ছে সরিষার তেল ইউজ করে, কিন্তু আমরা ভিনেগার মানে পিকলিং করার জন্য আচার বানানোর জন্য ভিনেগার খুব সহজে ব্যবহার করা যায়। আচ্ছা, মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে, সুগন্ধির জন্য ভিনেগার ব্যবহার করা যাচ্ছে। সো এই হচ্ছে ব্যবহারগুলো, আমরা আশা করি তুমি বুঝে ফেলেছো তোমরা। আচ্ছা, তো এইটা তো হচ্ছে আমাদের কর্মমুখী রসায়নের যে পার্টটুকু আমাদের সিলেবাসে ছিল সেটা নিয়ে আলোচনা করলাম আমরা। এখন আমরা চলে যাব কোথায়? এখন আমরা চলে যাব পরিবেশ রসায়নে। আচ্ছা, তো পরিবেশ রসায়নের আমি একটু ডিফারেন্সিয়েট করে দিই, তোমরা হয়তো অনেকে বুঝতেই পারবে না কি হলো। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন শুরু। আচ্ছা, সো আমাদের পরিবেশ রসায়ন এখন শুরু হয়ে যাবে। আমি জিনিসটা এখানে লিখে রাখলাম যাতে তোমরা পিডিএফটা যখন ডাউনলোড করবে বা ক্লাস করতেছো যেহেতু সেটা কিন্তু তোমরা বুঝে ফেলবে যে এরপর থেকে মানে আগের কেসটা ছিল আমাদের শুধুমাত্র কর্মমুখী রসায়ন, এখন হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন শুরু হচ্ছে। আচ্ছা, পরিবেশ রসায়নের মধ্যে তোমাদের মেইন যে সূত্র থেকেই তোমাদের শুরু হয়ে গেছে। শুরুতে যদিও আবহাওয়া রিলেটেড কিছু ইনফরমেশন ছিল, তো এগুলো আমাদের সিলেবাসের মধ্যে নাই তাই আমরা সেটা ইনক্লুড করছি না। তো আমাদের সরাসরি হচ্ছে সূত্র থেকে, মানে মূল কথা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট সেখান থেকে হচ্ছে আমাদের শুরু করতে হবে। সো মোস্ট ইম্পর্টেন্ট পার্টের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের বয়লের সূত্র চিন্তা করতে হবে। তো এটা তুমি কিভাবে মনে রাখবে যে আসলে বয়লের সূত্রতে কি বলেছে? বয়লের সূত্রতে কি বলেছে যদি আমরা প্রথমে দেখি নিই। বলছে স্থির তাপমাত্রায়, খেয়াল রাখতে হবে স্থির তাপমাত্রায়, দ্যাট মিনস টেম্পারেচারটা কি হবে? টেম্পারেচারটা ধ্রুব হবে, তাই না? আচ্ছা, তো টেম্পারেচার যদি ধ্রুব হয় বলেছে নির্দিষ্ট ভরের, তার মানে ভরও কনস্ট্যান্ট, কোনো গ্যাসের আয়তনের উপর প্রযুক্ত চাপ, সরি মানে
কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তো এখানে বোঝাচ্ছে যে তুমি যেভাবে চাপ প্রয়োগ করবে গ্যাসের পরিবর্তন সেভাবে হয়। আচ্ছা আমি একটা বোতল দেখাই, বোতল দিয়ে বুঝতে পারবা, যদিও গ্যাসের ক্ষেত্রে অনেকটা এরকম, বাট এটার সাথে সম্পর্ক না। দেখো আমি এখানে চাপ দিচ্ছি, তাই না? সেটা কি ভেতরে প্রবেশ করতেছে না? তার মানে এই চাপের কারণে কি হচ্ছে, তার আয়তন কিন্তু কমে যাচ্ছে। মানে তুমি চাপ যত বাড়াবে আয়তন তত কমে যাবে। যে চাপ দিচ্ছে আয়তন কমে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে কি হচ্ছে, আয়তনটা বেড়ে যাচ্ছে। সো এই বিষয়টা গ্যাসের ক্ষেত্রে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে যদি আমরা দেখতে পাচ্ছি জিনিসটা চাপ দেওয়ার কারণে বেঁকে যাচ্ছে, বাট এটা কিন্তু একদম লিনিয়ার ওয়েতে হচ্ছে না। তো কিন্তু গ্যাসের ক্ষেত্রে বিষয়টা লিনিয়ার ওয়েতে হবে, মানে তুমি এটাকে কমপ্লিটলি একটা ফর্মালাইজ করে ফর্মুলার ভিতরে এনে দেন তুমি খুব সুন্দর করে সলভ করতে পারবে। আচ্ছা তো আমি কি বলতেছি, বয়েলের ক্ষেত্রে যে তাপমাত্রাটা ধ্রুব সেটা মনে রাখবে কিভাবে? দেখো বয়েল মানে কি, এবার মনে রাখতে পারো বয়েল ফর হচ্ছে বয়েল, দ্যাট মিনস হচ্ছে টেম্পারেচার, তাই না? তো এবার মনে রাখা যায় যে টেম্পারেচার কনস্ট্যান্ট, এবার মনে রাখা যায় আর কি। এটা একটা ইনফর্মাল ইনফরমেশন, বাট তুমি মনে রাখার জন্য বয়েলস ল মিনস হচ্ছে বয়েল, দ্যাট মিনস হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা তো যেটা বললাম আমরা যে গ্যাসের আয়তন কিসের উপর ব্যস্ত, মানে ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে চাপের উপর। তাহলে এই কথাটা আমি এখানে বলতে পারি যে তুমি চাপ যত বাড়াবে বা কমাবে সেই অনুপাতে ঠিক ইনভার্স ওয়েতে ভলিউমটা বাড়বে অথবা কমবে। তো তাহলে আমি এখানে বলবো যে পি হচ্ছে তোমার স্বাধীন চলক, ঠিক আছে? পি হচ্ছে স্বাধীন চলক, আর এটা হচ্ছে তোমার পরাধীন চলক বা অধীন চলকও বলে আসলে। পরাধীন বিষয়টা আসলে এরকম ম্যাথমেটিক্যাল টার্মে নাই, সেটা আমরা হচ্ছে অধীন চলক বলবো। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? অধীন, মনে আছে আমরা y ইকুয়ালস টু mx প্লাস c এরকম কোনো একটা ইকুয়েশন যখন লিখতাম তখন কি লিখতাম? সাপোজ লিখতাম যে y ইকুয়ালস টু mx প্লাস c, এইটাকে আমরা কি বলতাম? বলতাম না যে ফাংশন অফ x, কারণ হচ্ছে y এখানে x এর উপর ডিপেন্ডেন্ট। ইন দ্যাট কেস আমরা এখানে বলতে পারবো, আচ্ছা আমাদের একটু প্রপোর্শনাল সাইনটা উঠিয়ে ফেলা উচিত, আমরা এখানে বলতে পারি যে v ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই p, ঠিক আছে? এটা কিন্তু বলা যায়। সো এখন আমি এখানে বলবো যে v হচ্ছে তোমার p এর একটি ফাংশন, ঠিক আছে? এটা কিন্তু খুব ইজিলি বলা যায়, কারণ এখানে p হচ্ছে ডিপেন্ডেন্ট, সরি ইন্ডিপেন্ডেন্ট, আর v হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট একটি ভেরিয়েবল। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে অবশ্যই ইন্ডিপেন্ডেন্টের ফাংশন হিসেবে লেখা যায়। আচ্ছা তো এটা তো আমরা মোটামুটি বুঝে ফেললাম, তাই না, যে তোমার v ইকুয়ালস টু k বাই p হবে। আচ্ছা তো এটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে তোমার pv হচ্ছে কনস্ট্যান্ট। তো ইন দ্যাট কেস তুমি আসলে যে কোনো সিস্টেম যদি চেঞ্জ করো, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তুমি একটা নির্দিষ্ট গ্যাসের V1 ভলিউমের যে টোটাল প্রেশারটা জানো, তো তুমি হচ্ছে V2 ভলিউমের জন্য P2টা খুব ইজিলি বের করে ফেলতে পারবা, যদি মানে ইনফরমেশন তিনটা দেওয়া থাকে আর একটা ইজিলি বের করা যায়। খুব সহজ না, খুব একটা ঝামেলা না আর কি। তো আশা করি এই বিষয়টা বুঝেছো, এবং বয়েলের সূত্র দিয়ে খুব সহজেই আমরা আংশিক চাপ রিলেটেড ম্যাথও করতে পারি, সেটা আমরা দেখবো বা চেষ্টা করবো ম্যাথগুলো সলভ করার। আচ্ছা সো আমরা দেখো প্রথমে কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন হচ্ছে যদি 30°C তাপমাত্রায় 0.312 লিটার তা আয়তনের কোনো পাত্রে রক্ষিত একটি আদর্শ গ্যাস, আচ্ছা মানে অনেক বড় প্রশ্ন, সেটা বলাটা কঠিন। সো তোমাদের যে কাজটা করতে হবে, প্রথমে দেখতে হবে এই ধরনের প্রশ্নে কি ধ্রুব, কি দেয়া আছে, কি চাচ্ছে। সো প্রথমে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কিন্তু ডিরেক্টলি কোথাও বলা নাই যে কোন প্যারামিটারটাকে তুমি আসলে ধ্রুব ধরছো। সো তোমাকে দেখতে হবে প্রথমে কি বের করতে বলেছে, আয়তন, তাই না? আয়তন বের করতে বলেছে, দ্যাট মিনস v ইকুয়ালস টু হোয়াট আমি জানি না। আর কি কি দেওয়া আছে দেখো, আমরা প্রথমে যদি দেখি T1 দেওয়া আছে, তাই না? T1 ইকুয়ালস টু 30°C, বাট কোথাও কি টেম্পারেচার চেঞ্জ হয়েছে? হয় নাই কিন্তু, তাই না? দ্যাট মিনস T1 আর T2 সমান, মানে T1 T2 সমান আর কি। যদি সমান হয় তাহলে বাকি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু দেখবো। এটা হচ্ছে V2, হ্যাঁ। V1 দেওয়া আছে হচ্ছে তোমার 0.312 লিটার, বা তুমি চাইলে লিখতে পারো 312 ml। আচ্ছা V1 দিয়ে ফেলছে। আর প্রেশার সম্পর্কে কিছু বলেছে? হ্যাঁ, রক্ষিত একটি গ্যাসের উপর প্রযুক্ত চাপ, দ্যাট মিনস P1 বলে দিছে। P1 হচ্ছে 800 কিলো প্যাসকেল, আর P2 হচ্ছে তোমার 984 কিলো প্যাসকেল। সো আমাদের কিন্তু P1 P2 চলে আসছে। সো এখন আমরা কি করব, সিম্পলি আমাদের V2 বের করতে হবে। তাহলে আমরা লিখব উই নো P2 V2 ইকুয়ালস টু হচ্ছে P1 V1। তো দেন আমরা লিখব V2 ইকুয়ালস টু P1 V1 ডিভাইডেড বাই P2
লক্ষ্য করবে যে তুমি V1 এর ভ্যালু যদি ml এ বসাও, V2 কিন্তু তোমার ml এ আসবে। আর P1 P2 দুইটাই কিলো প্যাসকেলে ছিল, সো তোমার কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। সো 800 ইন্টু V1 হচ্ছে 312 ml, আর কিলো প্যাসকেল হচ্ছে 984 কিলো প্যাসকেল। সো কত আসছে অ্যান্সারটা তোমরা জানিয়ে দাও, আমরা চেক করব। আচ্ছা, সো আমাদের অ্যান্সার চলে আসছে হচ্ছে 253.65 ml। আচ্ছা, সো আশা করি তোমরা বুঝেছো যে এইটা কিভাবে আমরা বের করলাম, PV ইকুয়ালস টু কনস্ট্যান্টের ইনফরমেশন দিয়ে। হ্যাঁ, আচ্ছা, সো অনেকেই অ্যান্সার ঠিকঠাক দিচ্ছ আর কি, ভেরি গুড। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এবার হচ্ছে আমরা চার্লস সূত্রে চলে যাবো। আমরা আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রথমে একদম বেসিক আইডিয়াটা বুঝে দেন সেই অনুসারে আমরা ম্যাথ করব। ম্যাথ করার পর আস্তে আস্তে লাস্টের দিকে আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এখান থেকে কোনো গ্রাফ ট্রাফ আসতে পারে কিনা? অবশ্যই আসতে পারে। তো আমি তাহলে তোমাদের একটু গ্রাফগুলো দেখাই দিই, এত সিম্পলি জিনিসটা শেষ না করে, ঠিক আছে? অ্যানিমেশন দেওয়া উচিত অবশ্যই, তাই না? ফাইন। আচ্ছা, চার্লস সূত্র আমরা কতটুকু ছিলাম এখানে, বয়েল সূত্র, এই জায়গায় আমরা একটু গ্রাফ অ্যাড করব। ঠিক আছে, এটা তো অ্যানিমেশনস তো উচিত। আচ্ছা, ফাইন। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে শুরু করবো এখন। গ্রাফিং বিষয়টা হচ্ছে আমাদের একটু বোঝা দরকার। আরে একটু সমস্যা হয়েছে, আমাদের বিষয়টা একটু কপি করে রাখতে হবে। এই পেজটা আমাদের বেশ কয়েকবার লাগবে। ডুপ্লিকেট, আচ্ছা, তো এখন আমরা একটু গ্রাফিং বিষয় নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, আমাদের কি জানতে হবে খেয়াল করো। আমাদের কোন গ্রাফিংটা করবো আমরা? বয়েলস ল, ঠিক আছে? বয়েলস ল এর গ্রাফিংটা আমরা একটু দেখবো। বয়েলস ল, আচ্ছা, বয়েলস লতে আমরা কি বলেছিলাম যে ভি ইকুয়ালস টু হচ্ছে কে বাই পি, তাই না? নিঃসন্দেহে ভি ইকুয়ালস টু কে বাই পি দিয়ে আমরা একটা গ্রাফ করতে পারি। তো গ্রাফটা এরকম হবে, তুমি যদি এক্স অ্যাক্সিস বরাবর পি কে রাখো, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি কে রাখো, তাহলে গ্রাফটা হচ্ছে তোমার একটা হাইপারবোলিক গ্রাফ হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার একটা তোমার হাইপারবোলা, ঠিক আছে? হাইপারবোলা। সো এখন তুমি যদি একটু লক্ষ্য করো, তুমি যত ডানে যাচ্ছ তত কিন্তু আস্তে আস্তে তোমার প্রেশার বাড়তেছে, বাট ভলিউম কি হচ্ছে? আস্তে আস্তে কমে যাচ্ছে না? তুমি যত প্রেশারটা কমাচ্ছ ভলিউম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, নিঃসন্দেহে কিন্তু বলা যায়। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যে গ্রাফটা যদি একটু ছোট বড় হয় সেক্ষেত্রে আমরা টেম্পারেচার চেঞ্জটা কিভাবে বুঝবো? তো সেইখানে আমরা একটু দেখাই। আচ্ছা, সে এটা হচ্ছে একটা গ্রাফ, এটা হচ্ছে একটা গ্রাফ, দেন এটা একটা গ্রাফ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে তিনটা কেজে তো তোমার টোটাল তিনটা টেম্পারেচার আছে, আমি জাস্ট T2 T3 T4 ধরলাম আর কি। তাহলে কোন ক্ষেত্রে কোনটা বড় কোনটা ছোট সেটা তুমি কিভাবে বুঝবে? আচ্ছা, তো সেটা বোঝার জন্য আমাদের হচ্ছে মেইনলি আইডিয়াল গ্যাসের যে সূত্রটা ছিল সেটা একটু মনে রাখতে হবে, যদিও এটা একটু পরে শিখবো আমরা, তারপর ওটা মনে রেখে আমরা গ্রাফগুলো মনে বুঝবো আর কি। সো আমাদের আইডিয়াল গ্যাসের সূত্রটা কি? আইডিয়াল গ্যাসের জন্য PV ইকুয়ালস টু nRT, এটা আমরা কিন্তু জানি, বা তুমি এভাবে মনে রাখতে পারো যে PV ডিভাইডেড বাই T, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, তো এখন এইটা যেহেতু আমরা অলরেডি জানি, বা না জানলেও আমরা ক্লাস 9-10 কিছু অনেকে দেখে আসছো, যদি না থাকে দেন অ্যাটলিস্ট ফিজিক্সের একদম লাস্ট চ্যাপ্টারে এটা থাকবে। যদি জানো না এটা কীভাবে আসে, মনে রাখতে পারো আর কি, আমরা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ শিখবো এটা। তো এখন খেয়াল করো, পিভি ইকুয়ালস টু এনআরটি যদি আমরা জানি, এখন তোমাকে টেম্পারেচারগুলো কিন্তু বুঝতে হবে যে এই গ্রাফের ক্ষেত্রে টেম্পারেচারগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে বা এদের মধ্যে রিলেশনটা কী।
কারণ আমরা জানি যে প্রত্যেকটার ক্ষেত্রে আমার T2 এই ফুল লাইনের জন্য কনস্ট্যান্ট, T3 এই ফুল লাইনের জন্য কনস্ট্যান্ট, বাট এদের মধ্যে যে রিলেশনটা সেটা আমরা একটু দেখব। তো প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, এক্স্যাক্টলি এমন একটা ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন টানতে হবে, যাতে এমনভাবে টাননা যাতে প্রত্যেকটি সরলরেখাকে ছেদ করে। আচ্ছা, ছেদ করার পর এখন তুমি যদি এই পয়েন্টগুলো একটু আইডেন্টিফাই করো, এই পয়েন্টে কি তোমার প্রেশারটা কনস্ট্যান্ট না? কিভাবে বুঝবো আমরা প্রেশারটা কনস্ট্যান্ট? নিঃসন্দেহে, কারণ এই যে একটা লাইন টেনে ফেলছি আমরা, এই লাইনটা তো প্রেশারের একটা পয়েন্ট, সো এই বরাবর তো প্রেশার চেঞ্জ হচ্ছে না। আর আমরা জানি যদি প্রেশার কনস্ট্যান্ট হয়, এই যে এখান থেকে যদি লক্ষ্য করো, প্রেশার যদি কনস্ট্যান্ট হয়, ইফ পি ইকুয়ালস টু ধ্রুব, তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ভি প্রপোর্শনাল টু টি। দ্যাট মিনস হচ্ছে তোমার ভলিউম যত বেশি হবে টেম্পারেচার তত বেশি হবে। তো এখন তুমি কি করবে, এখন তুমি হচ্ছে সিম্পলি ভলিউমগুলো একটু দেখবে কোনটা বেশি। সো তুমি এখানে যদি টান দাও, সো আমি সিকোয়েন্সলি এটা হচ্ছে V2 V3 V4। তুমি যদি দেখো উপরের ভলিউমটা বেশি না, তাহলে উপরের ভলিউম যদি বেশি হয় উপরের টেম্পারেচারটা কি বেশি হবে কিনা? কারণ আমরা অলরেডি বের করে ফেলছি ভলিউম হচ্ছে টেম্পারেচারের কনস্ট্যান্ট। কীভাবে বের করছি? আইডিয়াল গ্যাসের এই সূত্রটা থেকে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে T2 ইজ গ্রেটার দেন T3 ইজ গ্রেটার দেন T4। ঠিক আছে, এইভাবে তুমি খুব সহজেই কিন্তু গ্রাফিংয়ের মাধ্যমে কিন্তু বলতে পারবে যে টেম্পারেচার কোনটা বড় বা ছোট হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো তোমার V ইকুয়ালস টু K বাই P সিস্টেম চলে আসছে, বাট অনেক সময় কিন্তু এইভাবে আমরা করতে পারি যে V ইকুয়ালস টু হচ্ছে K বাই P কে আমরা এইভাবে ধরবো যে সে V ইকুয়ালস টু Y, 1/P এটা হচ্ছে X, ঠিক না? তখন কিন্তু Y ইকুয়ালস টু mx প্লাস, মানে mx টাইপের একটা গ্রাফ চলে আসবে না, সরলরৈখিক গ্রাফ। তো সেক্ষেত্রে চিত্রটা এমন হবে। আচ্ছা দেখো, mx প্লাস এটা এক্স্যাক্টলি পয়েন্ট থেকে আসবে না, সেটা হচ্ছে একটু সামনে গিয়ে দেন এইভাবে আসবে, ঠিক আছে? তো নিঃসন্দেহে তোমার এইখানে এক্স এক্সিস বরাবর থাকবে হচ্ছে 1/p, আর এখানে থাকবে হচ্ছে v। এখন তোমার অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া তাহলে যদি এই গ্রাফটার ছাড়াও এরকম অনেকগুলো যদি গ্রাফ আঁকা যায়, তাহলে তাদের মধ্যে কম্পেয়ারটা কীভাবে করবো? আচ্ছা, সো ধরে নাও এটা হচ্ছে তোমার T3 T2 T1। এখন তোমার কাজ কি আমি বলেছিলাম না যে এমনভাবে তুমি ওয়াই অক্ষের সমান্তরাল একটি রেখা টানবে যাতে তোমার প্রত্যেকটি সরলরেখাকে ছেদ করে ফেলে। এখন তুমি যদি তিনটা পয়েন্ট চিন্তা করো, এই পয়েন্টে কি 1/Pটা কনস্ট্যান্ট না? তো 1/P যদি কনস্ট্যান্ট হয়, তুমি এখানে যদি খেয়াল করো 1/P কনস্ট্যান্ট হলে আলটিমেটলি আবার আমরা বলতে পারি যে ভলিউম এবং টেম্পারেচার এক অপরের সমানুপাতিক। তো সমানুপাতিক হয় যদি, তাহলে কিন্তু আমরা আবার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই পয়েন্টগুলোকে ডট দিয়ে অ্যাড করে দিব। তাহলে ওটা নাম্বারিং করি, এই পয়েন্ট হচ্ছে তোমার V3, এটা হচ্ছে তোমার V2, এটা হচ্ছে তোমার V1। সো এখন তুমি যদি লক্ষ্য করো যে V এবং T যেহেতু প্রপোর্শনাল, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব ইজিলি বলতে পারি ইন দ্যাট কেস এখানে আমরা বলবো যে T3 হচ্ছে T2 থেকে বড়, আর লাস্টে T1টা সবচেয়ে ছোট। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতেছো। আচ্ছা, তো এই গ্রাফিং যে সিস্টেমটা, ঠিক আছে, কোথায় গেল? হ্যাঁ, এই যে গ্রাফিংয়ের যে বিষয়টা, এটা কিন্তু আমরা পরবর্তীতে আরও কিছু ইউজ করব, তো আমরা সেখানে যাচ্ছি। আচ্ছা, তো গ্রাফিংটা আশা করি তোমরা বুঝেছো। টেম্পারেচারের রিলেশনটা সেম ওয়েতে তুমি হচ্ছে চার্লসের ক্ষেত্রে ইউজ করতে পারবে, অ্যাভোগাড্রো বা যে কোনো ক্ষেত্রে তুমি গ্রাফ দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারবা যেই পয়েন্টগুলো হচ্ছে কনস্ট্যান্ট তাদের মধ্যে ইন্টার রিলেশনটা কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সটে চলে আসি চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রে যে কথাটা বলা হয়েছে, কোনো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, হ্যাঁ, গ্যাসের আয়তন কি বলেছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ আয়তন ছিল তার 1/27 অংশ পরিবর্তন হয়। সো বিষয়টা এভাবে বলা যায়, যদি V 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু হয় V থেটা, সরি থেটা না, V নট ধরি আমরা, হ্যাঁ, V নট, তাহলে লিখব তবে থেটা ডিগ্রি সেলসিয়াস এ ভি থেটা ইকুয়ালস টু কী হবে খেয়াল করে দেখো, বলেছে যে ভি নট এর 1/23 করে বাড়বে। সো আলটিমেটলি এখানে কি করবে, থেটা একটা গুণ করে দিবা, আলটিমেটলি তোমার যেটা আসবে। আচ্ছা, আমি এটাকে একটু সুন্দর করে বোঝাই। খেয়াল করো, তোমার টোটাল ভলিউম যদি হয়তো 1, তার 1/23 পরিমাণ বেড়ে যাচ্ছে, কিন্তু
কততে? প্রতি থিটা ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স না, সেই জন্য কি করবে, এখানে থিটা দিয়ে তুমি যতটুকু বাড়ছে, আর আগে কত ছিল, 1 ছিল, পুরোটাকে যদি তুমি v0 দিয়ে গুণ করে দাও, এইটা হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু চার্লস ট্রু। আচ্ছা, সো এটা যদি হয় ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করবো, এটাকে একটু কেলভিনে ট্রান্সফার করার চেষ্টা করবো। তাহলে আমরা যেটা বলতে পারি, খেয়াল করো, 273 প্লাস থেটা v0, তাই না? এটা আসে না? তাহলে আমরা এটাকে আমরা ভি থেটা বললাম। এবার নেক্সট কেজে খেয়াল করো, থেটার সাথে বা ডিগ্রি সেলসিয়াসের সাথে যদি কিছু 273 যদি যোগ করা হয়, তাহলে নিঃসন্দেহে কিন্তু কেলভিনের টেম্পারেচার হয়ে যাবে, তাই না? কেলভিন হবে আর কি। তাহলে আমরা এটা বলবো এবার ভিটি ইকুয়ালস টু v0 ডিভাইডেড বাই 273 ইন্টু টি। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো ডাউট নাই। সো এখন খেয়াল করো, 273 এবং v0 দুইটাই কিন্তু কনস্ট্যান্ট, তাই না? মানে অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভলিউম তো ওই গ্যাসের জন্য কনস্ট্যান্ট হবে। এদের যদি সরিয়ে ফেলো, তাহলে আমরা বলতে পারি যে v প্রপোর্শনাল টু টি। এইভাবে আমরা কিন্তু দুইটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। দুইটা ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন হচ্ছে তোমার mx প্লাস সি টাইপের, আর একটা হচ্ছে y ইকুয়ালস টু mx টাইপের। কিভাবে mx প্লাস সি টাইপের, তুমি যদি একটু লক্ষ্য করো, আমাদের ইকুয়েশনটা কি আসছে, v নট ইকুয়ালস টু v নট প্লাস, আরে আচ্ছা হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, তুমি লক্ষ্য করো, তুমি যদি এটাকে সেলসিয়াস সিস্টেমে করতে চাও, হ্যাঁ, সেটাকে আমরা সেলসিয়াস সিস্টেমে করলে আমরা যদি একটু লক্ষ্য করি, ভি থেটা এটা কি আসবে দেখো, ভি নট 273 ডিভাইডেড বাই 273 প্লাস ভি নট থেটা ডিভাইডেড বাই 273। আচ্ছা, সো এখন খেয়াল করো, এই বিষয়টা যদি তোমরা একটু দেখো, এইটা তো কাটা যাচ্ছে, তাই না? তো আলটিমেটলি আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ভি নট ডিভাইডেড বাই 273 থেটা প্লাস ভি নট, এরকম কিছু একটা আসছে। সো এখন আমরা যদি একটু চিন্তা করি যে এটা আসলে কিভাবে করা যায় বা এটা কিভাবে সলভ করা যায়, তুমি যদি এটাকে y ধরো, এখানে সেটাকে যদি তুমি x ধরো, তাহলে কি আসছে, তাহলে আসছে হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস সি। এটা এবার একটা ঢাল, এই কোয়েশ্চেন চলে আসছে না? আবার তুমি যদি শুধু কেলভিন সিস্টেমে চিন্তা করো, সেক্ষেত্রে কিন্তু v প্রপোর্শনাল টু t, এবং এটা কিন্তু y ইকুয়ালস টু mx টাইপের গ্রাফ চলে আসছে। সো দুই কেসে গ্রাফটা কিন্তু ডিফারেন্ট হবে। সো আমরা একটু দেখি যে দুই কেসের গ্রাফগুলো কেমন হতে পারে। আচ্ছা, সো আমরা আবার গ্রাফিংয়ে চলে আসছি। এবার হচ্ছে আমরা দেখবো যে চার্লসের ক্ষেত্রে গ্রাফিংটা কেমন হতে পারে। তো প্রথমত আমরা দেখবো যে v ইকুয়ালস টু কত ছিল, এটা v ইকুয়ালস টু v নট বাই 273। হ্যাঁ, তো v ইকুয়ালস টু আমাদের আসছে v নট ডিভাইডেড বাই 273 ইন্টু টি। হ্যাঁ, তো কি বলেছিলাম, এটা ইকুয়ালস টু y ইকুয়ালস টু mx টাইপের গ্রাফ চলে আসছে না? y ইকুয়ালস টু mx টাইপের গ্রাফ যদি হয়, তাহলে চিত্রটা কেমন হবে খেয়াল করো। চিত্রটা হবে এই টাইপের হবে, মানে তুমি র্যান্ডমলি কিছু গ্রাফ যদি দেখো, মোটামুটি সবগুলো mx টাইপের গ্রাফ হবে। এবার হচ্ছে ভি, এবার হচ্ছে টি। এখন প্রশ্ন আসতে পারে যে তোমার এই এই জায়গায় যেহেতু তোমাদের চাপ কনস্ট্যান্ট ছিল, তাই না? এখানে চাপ কনস্ট্যান্ট ছিল, তুমি যদি চার্লসের কেসটা একটু দেখো, এখানে বলে দিছিলাম আমরা যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভি প্রপোর্শনাল টি কখন হচ্ছে, যখন এটা এই যে স্থির চাপে। স্থির চাপে মানে হচ্ছে তোমার সহজ কথা চাপ ধ্রুব। এখন এটা তুমি কিভাবে মনে রাখবা? সো মনে রাখার বিষয়টা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। চার্লস না, সরি বলি নেই, চার্লস মানে হচ্ছে চাপ, চাপ আর চার্লস দুটি চ দিয়ে আসছে, দ্যাটস এখানে চাপটা ধ্রুব। আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা, এখন আমরা যদি একটু গ্রাফটা দেখি, সো গ্রাফের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে যেহেতু চাপ ধ্রুব, তাহলে আমাদের ডিফারেন্ট টাইপ অফ প্রেশারটা চিন্তা করতে হবে, P1 P2 P3। এখন আমরা দেখবো যে তিনটা প্রেশারই আসলে কে কার থেকে বড় বা ছোট। তো তুমি যদি এখন সিম্পলি একটা সরলরেখা আঁকো, যেটা তিনটা সরলরেখা কি ছেদ করছে y অক্ষের সমান্তরালভাবে, তাহলে এখন যদি আমরা একটু পরিমাপ করি, দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমি কি বলেছিলাম যে PV ডিভাইডেড বাই টি এটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং এই জায়গায় যেহেতু এটা চার্লস ল, তো এখানে কিন্তু প্রেশারটা কনস্ট্যান্ট, দ্যাট মিন্স V প্রপোর্শনাল টু টি। আচ্ছা সরি সরি, সেটা আমি মানে ভুল বলে ফেলছি। আমাদের আমাদের গ্রাফটা খেয়াল করতে হবে, ঠিক আছে? গ্রাফটা খেয়াল করতে হবে। তো গ্রাফের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এখানে P1 P2 P3 তিনটা কেজের জন্যই তোমার
টেম্পারেচারটা কনস্ট্যান্ট। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারবো প্রেশার এবং ভলিউম এটা কি পরস্পরের ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তো ইনভার্সলি প্রপোর্শনাল যদি হয়, তোমার যেই পয়েন্টে তোমার ভলিউমটা বেশি হবে সেই পয়েন্টের প্রেশার কিন্তু কম হবে। তো আমরা দেখতে পাচ্ছি V1 বড়, V2 বড়, V3 বড়। তাহলে লিখব অ্যাজ V1 is greater than V2 is greater than V3, so P3 is greater than P2 is greater than P1। এইভাবে খুব সহজেই তুমি কিন্তু প্রেশারের এই যে শর্ত সেটা কিন্তু বের করে ফেলছো। কোনটার জন্য বলো তো? V equals to V0 by 273 divided by T। এখন তুমি গ্রাফিং এর ক্ষেত্রে যদি এখন এই ইকুয়েশনটা ইউজ করো y equals to mx plus c, তখন আমরা কি করব? তখন আমরা যদি একটু দেখি v equals to v0 plus v0 theta divided by 273। এটার জন্য আমরা একটু ট্রাই করব। তো এটার জন্য আমাদের গ্রাফ কি আসবে দেখো। আচ্ছা, গ্রাফটা একটু ভেতর থেকে আঁকতে হবে যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো। আচ্ছা, সো এই বরাবর হচ্ছে v, এই বরাবর হচ্ছে theta। এটা যদি হয় y আর এটা যদি হয় x, দ্যাট মিন্স হচ্ছে তোমার v0 এইটা হচ্ছে তোমার এখানে ছেদ করবে আর গ্রাফটা হচ্ছে এরকম, এই টাইপের হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তাহলে এরা কোথায় ছেদ করবে? তুমি যে পেছন থেকে বর্ধিত করো, আচ্ছা হ্যাঁ। সো দেখতে পাচ্ছ প্রত্যেকে পেছনের দিকে বর্ধিত করার ফলে ডিফারেন্ট কিছু টেম্পারেচারে ছেদ করেছে। সো এই ডিফারেন্ট টেম্পারেচারগুলো কেমন হবে, কিভাবে বুঝবো আমরা? সো সেটা বোঝার উপায়টা হচ্ছে, খেয়াল করো এই লাইনে কিন্তু থেটা 0, তাই না? সো লিখবো ইফ হোয়েন when theta equals to 0 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা কি বলতে পারি? দেখো তো v equals to v0। তাহলে একটা জিনিস বলা যায় যে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে। আমরা হচ্ছে থেটা কেন 0 ধরবো? আমরা তো উল্টা করে কাজ করতে হবে। আমাদের হচ্ছে v0 ধরতে হবে, তাই না? তারপরেই তো আমরা হচ্ছে x অ্যাক্সিস বরাবর ভ্যালুগুলো পেয়ে যাব। আমরা লিখবো যে when, সব তো মুছে ফেললাম মনে হচ্ছে, when আবারও উল্টা লিখে ফেলছি, when v equals to 0, তাহলে আমরা কি বলতে পারি? খেয়াল করো 1 plus theta divided by 273 equals to 0, but theta equals to হচ্ছে minus 273 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 0 কেলভিন। তো এখান থেকে একটা জিনিস বলা যায়, তাহলে এখানে তুমি খেয়াল করো এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো হচ্ছে মোটামুটি সব ক্ষেত্রেই অ্যাভারেজে বোঝা যাবে হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। আশা করি তোমরা বিষয়টা বুঝছো কি হচ্ছে বিষয়টা। তোমার এই যে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস আছে, এটা এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় তুমি যে কোনো গ্যাসের আয়তনকে জিরোর কাছাকাছি নিয়ে আসতে পারবে। সেটা চার্লস ল থেকে, চার্লসের আমরা y equals to mx plus গ্রাফ থেকে বুঝতে পারি। আশা করি তোমরা গ্রাফগুলো সম্পর্কে বুঝেছো, এবং এখান থেকেও কিন্তু এমসিকিউ চলে আসে যে এই পয়েন্টের যেই ভলিউম সেটা আসলে কি ইন্ডিকেট করতেছে, বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভলিউমটা কত, এখানে ভ্যালুটা দেওয়া থাকবে। এভাবে খুব সুন্দর করে গ্রাফ থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এত বিস্তারিত আমরা আলোচনা করবো না, আমরা সামনে আগাচ্ছি। আচ্ছা আচ্ছা, সো এখানে অলরেডি চার্লস লর আমি যে গ্রাফটা আলোচনা করেছি সেটা আছে। আচ্ছা আমি একটু ভুল করছি, এখানে এখানে একটু ভুল হয়ে গেছে, আমরা চেঞ্জ করে দিচ্ছি। সব সব তো একই টেম্পারেচার ফেরত আসবে, তাই না? তো এটার জন্য তো আমাদের মানে ডিফারেন্ট টেম্পারেচার আসলে আঁকার কোনো প্রয়োজন ছিল না আসলে। এই যে দেখো, এটা দেখলে বুঝতে পারবে সব একই টেম্পারেচার আসছে, এই পয়েন্টগুলো আসলে চেঞ্জ হচ্ছে, এই পয়েন্টগুলো চেঞ্জ হচ্ছে। সো আমি সেটা এভাবেই আঁকবো আর কি। আঁকার ধরনটা একটু পরিবর্তন হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? সো প্রত্যেকটা কেজে তোমার ভি নটটা চেঞ্জ হইতে পারে, বাট তোমার সবার জন্যই মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে এদের ভলিউমটা 0 হয়ে যাবে। আচ্ছা ফাইন, সো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন আমরা সামনে আগাচ্ছি। তো সামনের মধ্যে এখানে চার্লসের লয়ের গ্রাফটা আরো সুন্দর করে বলা আছে। সেটা হচ্ছে তুমি দেখো কেলভিনের ক্ষেত্রে একদম পয়েন্টে এখানে ডট ডট চলে আসছে, তার কারণ হচ্ছে এখানে
জিরোর কাছাকাছি কেলভিনে তোমার ভলিউম তুমি আসলে রিয়েলি পাবা না। তো এখানে এই অংশটুকু হচ্ছে তোমরা মানে এখানে কোনো ইনফরমেশন ভ্যালু পাওয়া যায় না, বাট এটা পেছনের দিকে বাড়ালে বোঝা যায় যে 0 পয়েন্টটা হয়তো মিলবে, বাট রিয়েলিটিতে মিলে না আর কি। আচ্ছা, সো আমরা সামনে উপর দিকে যাচ্ছি, তো এখানে v ইকুয়ালস টু টি এই গ্রাফে বা y ইকুয়ালস টু mx গ্রাফ ফলো করছে। সেম ওয়েতে আমরা যদি এটার জন্য খেয়াল করি, এখানে হচ্ছে তোমার y ইকুয়ালস টু mx প্লাস c গ্রাফটা ফলো করা হচ্ছে, যেখানে প্রত্যেকের জন্য এই যে v নট যেটা না এটা কিন্তু চেঞ্জ হয়, বাট এই যে -273.15 ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু চেঞ্জ হবে না। আশা করি তোমরা বুঝেছো। এবং এখানে কোন কেসে P1 P2 এই যে এটা কীভাবে চেঞ্জ করা হয়েছে আশা করি তোমরা জানো, যে তুমি যখন লম্বা ডটটা লাইনটা টানছো তার মানে হচ্ছে এই পয়েন্টের টেম্পারেচারটা কনস্ট্যান্ট। তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে প্রেশার আর ভলিউম হচ্ছে পরস্পরের ইনভার্সলি প্রপোর্শনাল। সো তোমার এই পয়েন্টের ভলিউম কিন্তু সবচেয়ে বেশি, দ্যাট মিনস এই পয়েন্টের প্রেশারটা সবচেয়ে ছোট হবে, তাই না? এটা আমরা দেখতে পাচ্ছি। সো এইভাবে তুমি আসলে কিন্তু প্রেশারের সম্পর্কটা বের করে ফেলতে পারো। ফাইন, ভেরি গুড। এবার হচ্ছে আমরা ম্যাথে চলে যাই। তো ম্যাথে দেখো এখানে কি বলছে, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 এটিএম চাপে একটি গাছের অনেকগুলো ইনফরমেশন দেওয়া। এখন আমরা দেখব কি কি ইনফরমেশন দেওয়া আছে এবং সেখান থেকে কীভাবে ম্যাথটা খুব সহজে করা যায়। দেখো এখানে কিন্তু আমরা কি কি পাচ্ছি, দেখো T1 P1 P1 T2 P2, তাই না? তো এখানে আমরা আসলে সবই চেঞ্জ হইতে দেখলেও একটা জিনিস চেঞ্জ হইতে দেখি নাই। একটা জিনিস আমরা হচ্ছে এখানে চেঞ্জ হতে দেখছি না, মানে এখানে সবই কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রেশার, ভলিউম, টেম্পারেচার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে মিক্সড যে ল সেটা জানতে হবে। মিক্সড লটা কীরকম আমি একটু এখানে দেখাই দিই, খেয়াল করো। পি অ্যান্ড ভি এর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আবার আমরা বলতে পারি যে যখন তোমার চার্লস লটা চলে আসবে, চার্লস লটা কিন্তু ভলিউমের সাথে সম্পর্ক। আচ্ছা, এটাকে আমরা ভি আগে লিখছি, এখানে ভি লিখছি, ঠিক আছে? আবার এগেইন বলতে পারি ভি প্রপোর্শনাল টু টি, তাহলে একসাথে কি বলা যায়, ভি প্রপোর্শনাল টু টি বাই পি, তাই না? তাহলে এখান থেকে একটা জিনিস বলতে পারি আমরা, এটা হচ্ছে সমন্বিত সূত্রটাকে আমি আগে এখানে শর্টে দেখাই দিচ্ছি আর কি। ওভারঅল আমরা কি বলতে পারি বলো তো, পি ভি বাই টি এটা কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ? এটা হচ্ছে আমরা অলরেডি চার্লস বা বয়েলসে দেখছি, সেখান থেকে কিন্তু প্রুফ করা যায়। সো এখানে দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি P1 P2 V1 V2 T1 T2 সব চেঞ্জেবল। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে লিখবো আমরা সমন্বিত সূত্র অনুসারে আমরা V2 জানি না, P1 হচ্ছে তোমার 760 mm, তাই না? T2 কত বলো, T2 হচ্ছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করে ফেললাম। P1 বলেছে কত 1 atm, সো 1 atm এর ক্ষেত্রে আমরা কি করব, এটাকে 760 বলে ফেলবো না, 760 ইনটু তোমার ভলিউম কত, ভলিউম হচ্ছে 4.5 আর টেম্পারেচার হচ্ছে তোমার 15 প্লাস 273। এখন অনেকে বলতে পারো যে ভাই এখানে তো প্রেশার কনস্ট্যান্ট, তাই না? হ্যাঁ, অবশ্যই প্রেশার কনস্ট্যান্ট হবে, বাট এখানে কিন্তু দুই জায়গায় ছিল, তো সো এখানে তোমার ওই ভলিউম ওই প্রেশারটা যদি চেঞ্জ হইতো তাহলে কিন্তু তোমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হতো। তো যাই হোক, এখানে আসলে সেম, সো আলটিমেটলি আমাদের হচ্ছে ভি বাই টি সূত্রটাই চলে আসছে আর কি। আচ্ছা, তো খুব সহজেই এখান থেকে তুমি অ্যান্সারটা বের করতে পারো। যারা পারছো তোমার হচ্ছে অ্যান্সারটা কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, সো অ্যান্সারটা আসছে হচ্ছে 4.73 লিটার। সো এইভাবে আমরা খুব সহজেই এখন আমরা পিভি এর সমন্বিত সূত্রের ম্যাথও কিন্তু করতে পারবো। আচ্ছা, নেক্সট কেজ আমরা চলে যাই। এবার হচ্ছে অলরেডি সমন্বয় সূত্রের ম্যাথ আমরা আগেই করে ফেলছি, তো এবার হচ্ছে আমরা একটু বিষয়টাকে এলাবোরেটলি দেখবো। তো এটা এখন যেহেতু আমি অলরেডি প্রুফ করে ফেলছি, এবার আমি লিখে ফেলি কনস্ট্যান্ট আসে, বা এখান থেকে সরাসরি বলা যায় যে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। এইভাবে খুব সহজে তুমি সমন্বিত সূত্রটা ইন্ডিকেট করতে পারো বা মনে রাখতে পারো। নেক্সট ইয়াতে আমরা এবার ম্যাথে চলে যাই। ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, একটু আমরা ঠান্ডা মাথায় পড়ি। বলেছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক টুকরা কাঁচ সহ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে
খেয়াল করো, আমরা যে আইডিয়াল গ্যাসের সূত্রটা অ্যাপ্লাই করব সেটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে হবে, কোনো লিকুইড বা কোনো সলিডের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল না। যেখানে বলেছে যে এক টুকরা কাঁচ, দ্যাট মিনস এই কাঁচের মধ্যে কিন্তু কোনোভাবেই তুমি পিভিকোস্ট্যানার্টি সূত্রটা অ্যাপ্লাই করতে পারছো না। যাই হোক, আমরা সামনে আগাই। বলেছে গ্যাসকে একটি 350 ml বা 350 মিলিলিটার আয়তনের পাত্রে রাখা হলো। আচ্ছা, ভালো কথা। এরপর বলেছে যদি গ্যাসটির তাপমাত্রা এবং চাপকে দ্বিগুণ করা হয়, অর্থাৎ যদি বলা হয়েছে যে P2 এটাকে যদি হয়, এটাকে P1 এর 2x করা হয়, আর V2 কে যদি করা হয় হচ্ছে 2V1, তখন প্রশ্নটা আমাকে চাইছে যে গ্যাসটির আয়তন কত, যেখানে কাঁচ টুকরার আয়তনটা বলে দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব, আমরা ধরবো গ্যাসের আয়তন এক্স। সিম্পল। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো এখানে তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে না, এখানে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। দ্যাট মিনস এখানে তাপমাত্রাটা কনস্ট্যান্ট, অর্থাৎ বয়েলস ল, তাই না? কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট মানে বয়েলস ল হবে। আর বয়েলস ল তো আমরা জানি পি এবং ভি ইনভার্সলি প্রপোর্শনাল। সো আমরা লিখবো যে P2 V2 ইকুয়ালস টু হচ্ছে P1 V1। এখন প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে, খেয়াল করো, প্রেশার কি বলেছে, টোয়াইস এক্স না, দ্যাট মিনস হচ্ছে 2। ভালো কথা। আর ভলিউম কি বলছে, দেখো ভলিউম বলছে হচ্ছে 2V1, তাই না? আচ্ছা, তো প্রেশার আমরা এখানে P1 লিখছি, এটা হচ্ছে V1। এখন কথা হচ্ছে যে আচ্ছা, এটা তো 2P1 হবে, এটা হচ্ছে 2V1। এখন প্রবলেম হচ্ছে V1 V1 তো কাটাকাটি যায়, তুমি অ্যান্সার বের করবে কীভাবে? সো এখানে তোমাকে যে কাজটা করতে হবে, এই পাশে তো 4 থাকে, 4 থাকে। আর তুমি এখন নেক্সটে কি করতে পারো, এইবার V1 কে একটু চেঞ্জ করতে পারো। খেয়াল করো আমি কি বলেছিলাম, যে গ্যাস এবং কাঁচ যে আছে টোটাল ভলিউম কত বলেছে, 350 ml। সো তোমাকে শুধু গ্যাসের এমএলটা রাখতে হবে। তো তুমি যে কাজটা করবা, যে লিখবা যে V1 ইকুয়ালস টু, আচ্ছা সেটা তো সরাসরি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে অ্যান্সারটা চলে আসে। আচ্ছা, আমি চেক করছি, কোশ্চেনে মনে হয় একটু ঝামেলা আছে। আচ্ছা হ্যাঁ, আমি একটু ইনফরমেশন একটু ভুল করেছি, আমরা এটা চেঞ্জ করে ফেলতেছি। দেখো এখানে আমি ইনফরমেশন একটু ভুল করেছি, এটা চেঞ্জ করব, দেন আমি সলভ করব। আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু যে জিনিসটা যেটা চেঞ্জ করতে বলছে সেটা হচ্ছে যে বলছে গ্যাসটির তাপমাত্রা ও চাপ, তাই না? তাপমাত্রা ও চাপ দুইটাকে চেঞ্জ করা হয়েছে। তো চাপকে আমরা দ্বিগুণ করেছি, তাপমাত্রাটা কি করব, তাপমাত্রাটাকে আমাদের কি করতেছি, দ্বিগুণ করতে হচ্ছে। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে এখানে তাপমাত্রাটা হচ্ছে 2 ইন্টু 35 প্লাস 273। অ্যান্সারটা হচ্ছে আমারে পড়ে যাচ্ছে কেন? আচ্ছা দেখো, এইবার আমরা এখানে কি বলতে পারি, 616 কেলভিন। আচ্ছা, সো সবই ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে ম্যাথটা করা। সো ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কিন্তু ভলিউমের বিষয়টা একটু মাথায় রাখতে হবে। দেখো গ্যাসের আয়তন কত বলছে, এক্স বলে দিছে, তাই না? সো এখন দেখো এখানে বলছে যে এক টুকরা কাঁচ সহ কার্বন ডাইঅক্সাইড গ্যাসে তোমার টোটাল 350 ml ছিল। তাহলে আমরা V1 কত বলতে পারো বলো তো? V1 হচ্ছে তোমার 350 ml ছিল না, আর সেখান থেকে তুমি যদি 10 ml বাদ দিয়ে দাও, তাহলে এইটাই কিন্তু তোমার হচ্ছে V1। আচ্ছা, বাট নেক্সট কেজে তুমি কিন্তু V2টা কিভাবে বের করবে? V2 বের করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, গ্যাসের আয়তনটা আমি কিন্তু প্রশ্ন করেছি কি, দেখো যখন তাপমাত্রার গ্যাস এবং চাপকে পরিবর্তন করা হবে তখন গ্যাসের আয়তন কত। তো আমরা কি করছি যে
2T1 তাপমাত্রায় তখনই গ্যাসের আয়তনটা এক্স ধরেছি। তাহলে ভি2টা কত হয় বলো তো? যেই এক্সটা পাচ্ছি আমরা 2T তাপমাত্রায়, সেখান থেকে জাস্ট সিম্পল 10 বিয়োগ করে দিতে হবে। এইটাই কিন্তু আমাদের ভি2। এখন আমরা বলবো উই নো সমন্বিত সূত্র, যেহেতু সমন্বিত সূত্রের ম্যাথ P2 V2 T2 ইকুয়ালস টু হচ্ছে তোমার P1 V1 T1। সো P2 তো নিঃসন্দেহে দ্বিগুণ করা হয়েছে, আর ভলিউম কত বলো? V2 হচ্ছে তোমার x মাইনাস 10। T2 কি বলেছে দেখো, T2 তো দ্বিগুণ করা হয়েছে তাই না, 1 বসাই দিচ্ছি এখানে। দেন এখানে V1 হচ্ছে তোমার 340। আচ্ছা সিম্পলি এখান থেকে কাটা যাবে, x ইকুয়ালস টু কত আসবে দেখো, আচ্ছা টেম্পারেচারটা ডিরেক্টলি এভাবে করাটা উচিত হয় না, গ্যাসের তাপমাত্রা চাপ যদি দ্বিগুণ করা হয়েছে, আমরা একটু বের করি না, বের করলে বিষয়টা বেশি ভালো হয়। টেম্পারেচার T1টা কত, এভাবে ডিরেক্টলি কাটাকাটি করা যায় না আসলে। 35 ছিল তো প্লাস 273। আচ্ছা এটা হচ্ছে তোমার 35 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে তোমার হচ্ছে মেইনলি 38 কেলভিন হয়ে গেছে। আর এখানে টেম্পারেচারটা আমরা কেলভিন সহ দ্বিগুণ করে ফেলছি, এটাকে আমাদের সেলসিয়াস সহ দ্বিগুণ, শুধু সেলসিয়াসে দ্বিগুণ করতে হবে, অর্থাৎ তোমার হচ্ছে তোমার 70 ডিগ্রি সেলসিয়াস, এটা মানে হচ্ছে তোমার 343 কেলভিন। হ্যাঁ, আমাদের তাড়াহুড়ো করা যাবে না আর কি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, তোমাকে সেলসিয়াসে যেহেতু দ্বিগুণ করতে বলছে, সেলসিয়াস দ্বিগুণ করে দেন সেটাকে কেলভিনে কনভার্ট করতে হবে। আচ্ছা ভালো কথা। সো এইবার হচ্ছে আমরা একটু দেখি কি করা যায়। তো এখানে টেম্পারেচার আসছে হচ্ছে 343, এখানে হচ্ছে তোমার 308। তাহলে ওভারঅল তোমার ভলিউমটা কত আসবে তুমি যদি ক্যালকুলেট করো, 199.32 ml। তো এইভাবে খুব সহজে আমরা কিন্তু ম্যাথটা করতে পারি, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এখন আমরা নেক্সটে চলে যাই, নেক্সট কোশ্চেন। তো আশা করি তোমরা বুঝেছো যে এটা কেন তোমার সমন্বয় সূত্রের ম্যাথ। তোমাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা আমরা নেক্সট পেজে চলে যাই। এইবার আমরা আদর্শ গ্যাস ভিত্তিক কিছু শর্টকাট সূত্র দেখব। এখন খেয়াল করো, আণবিক ভর বের করার ক্ষেত্রে আমরা কি করতে পারি। সমন্বয় সূত্র আমরা কি বলেছিলাম, সমন্বয় সূত্র আমরা বলেছিলাম যে পিভি ইকুয়ালস টু হচ্ছে কেটি, তাই না? এই কনস্ট্যান্টটা কত, এই কনস্ট্যান্টটা হচ্ছে মেইনলি আয়ন আর, ঠিক আছে? কিভাবে আসছে সেটা অ্যাভোগাড্রো সূত্র থেকে আসছে আর কি, সেটা আমি আলোচনা করব। সো ওটা আমরা একটু সামনে আগেই তাহলে আলোচনা করব। তার আগে আমরা বলে দিচ্ছি কিভাবে তুমি খুব সহজে আণবিক ভর বের করতে পারো। খেয়াল করো, পিভি ইকুয়ালসটা যদি হয় এন আর টি, এন এর ভ্যালু কত, ডব্লিউ বাই এম। তো এভাবে তুমি এমটাকে এক পাশে রেখে সব কিছুকে এক পাশে নিয়ে বলে ফেলতে পারো এম ইকুয়ালস টু ডব্লিউ আর টি বাই পিভি। এভাবে তুমি ইনফরমেশন দেওয়া থাকলে এটা কোন গ্যাস সেটা কিন্তু বলতে পারবে। আচ্ছা অণুর সংখ্যা নির্ণয়, অণুর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস একটু ক্লারিফিকেশন দেই। অণুর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে দেখো, পিভি কষ্ট যেহেতু এনআরটি, তো এখানে কিন্তু এন এর ভ্যালুটা কত, পিভি বাই আরটি, সিম্পল বিষয়। বাট আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে তোমার মোল নাম্বার ইকুয়ালস হচ্ছে তোমার মোল নাম্বারকে লেখা যায় এন ডিভাইডেড বাই এন এ, ঠিক আছে? এন ডিভাইডেড বাই এন এ যেহেতু বলতেছি আমি, তো এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুমি জাস্ট এই বিষয়টাকে কিন্তু সরাসরি এখানে বসাইতে পারো, অর্থাৎ তুমি বলতে পারো যে পি ভি ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই এন এ আর টি, ঠিক আছে? তো এভাবেও তুমি খুব সহজেই অণুর সংখ্যা বের করতে পারো। এন মানে হচ্ছে অণুর সংখ্যা, এন এ হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা। আচ্ছা ও গ্যাসের ভর নির্ণয় করতে শুরু করে, মানে খুব সিম্পল ওয়েতে ইভেন তুমি ঘনত্ব বের করতে পারবে, ঠিক আছে? এখানে একটা জিনিস লক্ষ্য করো, এন এর জায়গায় তুমি যদি ডব্লিউ বাই এম বসাও, ঠিক আছে? তো ডব্লিউ বাই এম এর জায়গায় এখন আমি কি করবো, একটু ইন্টারচেঞ্জ করবো। ইন্টারচেঞ্জ মানে এমটাকে এই পাশে এনে ভিটাকে নিচে নিয়ে যাবো, কারণ আলটিমেটলি আমার কি আসবে খেয়াল করো, যে ডব্লিউ বাই ভি চলে আসবে। তো ডব্লিউ বাই ভি মানে তো আমাদের ডেনসিটি, তাই না? আমরা কিন্তু ছোটোবেলা থেকে পড়ে আসছি, ডেনসিটি কোস্ট হচ্ছে তোমার ম্যাস ডিভাইডেড বাই ভলিউম। দ্যাটস ওয়াই এখানে আমরা ডব্লিউ বাই ভিকে ডি লিখতেছি। মানে আলটিমেটলি আমার সূত্রটা আসবে এরকম, পিএম ইকুয়ালস টু ডিআরটি। তো তুমি এই ইনফরমেশনগুলো ব্যবহার করে খুব সহজেই কিছু ম্যাথ করা যাবে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা প্রশ্ন,
বলছে 25°C তাপমাত্রায় 0.987 atm চাপে 500 ml কোনো গ্যাসের ভর 1.29 গ্রাম হলে তার গ্যাসের আণবিক ভর কত। তো আমরা এটা দেখবো কি কি দেওয়া আছে। টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন। আচ্ছা, তোমার প্রেশার হচ্ছে 0.987 atm। আচ্ছা, তো ভলিউম হচ্ছে তোমার 50 ml। ডব্লিউ কত 1.29 গ্রাম। এখন কোশ্চেন হচ্ছে এম ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, সো আমরা কি করতে পারি, খুবই সিম্পল ম্যাথ আর কি। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা জানি পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। হ্যাঁ, তো তাহলে আমরা যে কাজটা করব, পি আমরা সব ইনফরমেশনগুলো একটু ভেঙে ফেলি। ডব্লিউ বাই ভি আর টি। আচ্ছা, আমার কি লাগবে বলো তো? আচ্ছা, ভি না, এম হবে, তাই না? ডব্লিউ বাই এম। দেন এম ইকুয়ালস টু হচ্ছে তোমার ডব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। এখন প্রশ্ন আসতে পারে তুমি এককগুলো কোনটা থেকে কোনটাকে কি বসাবা। সো তুমি যদি এমকে গ্রামে চাও তাহলে সেক্ষেত্রে ডব্লিউ আর চেঞ্জ করার প্রয়োজন নেই, তুমি সরাসরি 1.29 গ্রাম বসিয়ে দিবা। আর এখন আর এর ভ্যালুটা কী হবে খেয়াল করো। তোমার আর এর ভ্যালুর ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, যে 500 ml কে লিটারে নিতে হবে, ঠিক আছে। আর এটিএম এ থাকবে প্রেশার, কেন? কারণ হচ্ছে তোমার আর এর দুইটা ভ্যালু থাকে, একটা হচ্ছে 0.0821, এদের একক হচ্ছে লিটার এটিএম পার মোল পার কেলভিন। আর আরেকটা থাকে হচ্ছে তোমার 8.314, এটা হচ্ছে তোমার জুল পার মোল পার কেলভিন। তো এটা হচ্ছে তোমার এসআই একক। তো সো এসআই এককের ক্ষেত্রে তোমার ভলিউমকে মিটার কিউবে নিতে হয়, প্রেশারকে প্যাসকেলে নিতে হয়, অ্যান্ড দেন হচ্ছে আর কি থাকে, আর হ্যাঁ, ওয়েটকে তোমার কেজিতে নিতে হবে, বেশ কিছু জিনিস চেঞ্জ করতে হয়। সো আমার পরামর্শ, যেহেতু লিটার এটিএমে ছিল, সো আমরা লিটার এটিএমের ইউনিটটা ইউজ করবো। তাহলে এটা হচ্ছে তোমার 0821 ইন্টু টেম্পারেচারটা কত বলা হয়েছে 298, প্রেশার হচ্ছে তোমার 0.987, আর ভলিউম হচ্ছে তোমার 0.5 লিটার। কেন লিটারে করেছি? কারণ ইউনিটে দেখতে পাচ্ছ মিলিলিটার না, লিটারে ছিল। তার অ্যান্সারটা কত আসবে? সেটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে অ্যান্সারটা হচ্ছে তোমার সো এই হচ্ছে আমাদের গ্রাম পার মোল অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সিম্পল ম্যাথ। আমরা এখন হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। এবার হচ্ছে আমরা খুব একদম মাঝখানে চলে আসছি পুরো টপিকটা, সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ। আচ্ছা, সো ডাল্টন আংশিক চাপ কি জিনিস তার আগে আমাদের বুঝতে হবে আংশিক চাপ কাকে বলে। আচ্ছা, এখানে খুব বড় করে একটা জিনিস বলে দিছে, তো আমি জিনিসটাকে একটু শর্টে বোঝানোর চেষ্টা করি। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা পাত্র। এখানে নাইট্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, ফ্লোরিন আছে, নিয়ন গ্যাস আছে। তো এখন খেয়াল করো, তুমি যদি একটা রুমের ভিতরে 4 জন থাকো তোমরা, তাহলে কি 4 জন কি রুমের ভিতরে একটা প্রেশার ক্রিয়েট করছে না নিচের দিকে? নিঃসন্দেহে। এখন তুমি 4 জন থেকে যদি 3 জনকে বের করে দাও, তাহলে কি সে যতটুকু প্রেশার এতক্ষণ ক্রিয়েট করছিল সেটা কি তার পরিবর্তন হবে? হবে না কিন্তু। তো আংশিক চাপ হচ্ছে এরকম, যখন একটি পাত্রের মধ্যে অনেকগুলো গ্যাস থাকে তখন তারা নিজেরা নিজেরা ইন্ডিভিজুয়ালি কি পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা বের করার যে প্রক্রিয়া, ঠিক আছে। তো দেখো, তুমি মনে করো এইখান থেকে সবগুলো গ্যাসকে সরিয়ে জাস্ট একটা গ্যাস রাখলাম, সে নাইট্রোজেন। তো এখন এই নাইট্রোজেন পুরো পাত্রের মধ্যে যে চাপটা দিবে সেটা হচ্ছে তার নিজের আংশিক চাপ। এখন অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এতগুলো গ্যাস সরাই ফেললাম, সেক্ষেত্রে হচ্ছে কি চাপের কোনো আংশিক চাপের কোনো পরিবর্তন আসবে কিনা? বিষয়টা না এরকম না। আমি যেটা বললাম তোমাকে, সাপোজ লিফটে 10 জন উঠছো, ঠিক আছে, তো 10 জনের প্রত্যেকের অ্যাভারেজ ওজন হচ্ছে 60 কেজি, তো টোটাল 600 কেজি হওয়া উচিত না? বাট অ্যাভারেজ সবসময় সঠিক হবে না, কেউ 59 হবে, কেউ 61 হবে, তো অ্যাভারেজে ওভারঅল হয়তো আমাদের 60 আসছে, কিন্তু এক্স্যাক্ট কার ওজনটা কত সেটা কিন্তু তুমি 10 জনকে লিফটে থেকে বুঝতে পারবে না। তুমি যেটা করবা, 9 জনকে বের করে 1 জনকে রাখবা, দেন দেখবা যে লিফট সেটাকে কত ডিটেক্ট করছে। সো এইভাবে কিন্তু আমরা আংশিক চাপ করি। অর্থাৎ যখন অনেকগুলো গ্যাস একটা পাত্রে থাকে তখন আমরা যে কাজটা করি, জাস্ট সেম অ্যামাউন্ট অফ ভলিউম নিয়ে সেই ওই টাইপের একটা গ্যাসকে আবার হচ্ছে আমরা ওই সেম অ্যামাউন্ট অফ ভলিউম রেখে দিই। তারপর দেখি যে ওই ভলিউমের মধ্যে সে ওই গ্যাসটা স্পেসিফিক গ্যাসটা কতটুকু প্রেশার দিচ্ছে, সেটাই হবে তার আংশিক চাপ। সব সহজ কথা হচ্ছে, অনেকগুলো গ্যাস যখন একটা পাত্রে থাকে
তারা নিজেরাই কিন্তু সবসময় মানে পাত্রের গায়ে একটা চাপ প্রয়োগ করবে। তো সেই চাপটা আমরা পারফেক্টলি বোঝার জন্য যখন সবগুলো গ্যাস বের করে জাস্ট একটা ইন্ডিকেটিং মানে একটা গ্যাস জাস্ট হচ্ছে রেখে দেই, সে যে চাপটা প্রয়োগ করে আমরা তখন তো ইজিলি বের করতে পারি, সেটা হচ্ছে ওই গ্যাসের জন্য করেসপন্ডিং আংশিক চাপ। কথাটা একটু সুন্দর করে বলে দিছে, কোনো সাম্যাবস্থার গ্যাস মিশ্রণে যদি একটি নির্দিষ্ট উপাদান গ্যাস কর্তৃক মিশ্রণের সমগ্র আয়তন এককভাবে সে দখল করে ফেলে এবং দখল করার পর যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাই হচ্ছে তার আংশিক চাপ। আশা করি তুমি কিন্তু বুঝতে পেরেছো। ঠিক আছে। সো তোমরা অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছো। আজকের ক্লাসটা যেহেতু ডিলেইড হয়েছে, সো তোমরা কমেন্ট করো, সমস্যা নেই, আমি কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, তো ডাল্টনের আংশিক চাপের বেসিক আইডিয়াটার মানে আংশিক চাপের বেসিক আইডিয়া তোমরা আশা করি বুঝেছো। তো এখন আংশিক চাপের ক্ষেত্রে ডাল্টন কি বলেছে? ডাল্টন বলেছে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াবিহীন, খেয়াল করো, বিক্রিয়া যদি না করে এরকম কিছু গ্যাস, হ্যাঁ, দুই বা ততোধিক কোনো গ্যাসের মিশ্রণের মোট চাপ মিশ্রণে উপস্থিত প্রতিটি গ্যাসের আংশিক চাপের আংশিক চাপের সমষ্টির সমান হবে। সো বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে, মনে করো নাইট্রোজেনের একটা চাপ আছে, আংশিক চাপ হচ্ছে P(N2), অক্সিজেনের একটা আংশিক চাপ আছে, ফ্লোরিন গ্যাসের একটা আংশিক চাপ থাকবে, নিয়ন গ্যাসের একটা আংশিক চাপ থাকবে। সব কিছু মিলিয়ে তুমি হচ্ছে মোট চাপের পরিমাণ কিন্তু চাপটাই পাবে। এটাই ডাল্টন বলে গেছেন। মানে পুরো পাত্রের যে মোট চাপ সেটা হচ্ছে প্রত্যেকের ছোট ছোট আংশিক চাপগুলো সমষ্টির সমান হবে, মানে কোনো প্রবলেম হবে না, মানে ভেজাল হবে না আর কি। কিন্তু এটা আদর্শ ক্ষেত্রে, সেটা অবশ্যই প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিছু চেঞ্জেস আসে, কিছু প্যারামিটার চেঞ্জ হয়, যার ফলে হচ্ছে আমরা পরিমাপ করতে ভুল করি। যাই হোক, আমরা সেটা একদমই আইডিয়াল কেস চিন্তা করতেছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কেস এবার হচ্ছে আমাদের একটু ডাল্টনের সূত্রের ব্যাখ্যাটা বুঝতে হবে, ঠিক আছে। দেখো, ডাল্টনের যে ফার্স্ট কেসটা হচ্ছে তোমার বিভিন্ন চাপে সংরক্ষিত গ্যাসকে যদি একটা পাত্রে মানে ফাঁকা পাত্রে মেশানো হয়, সেই ক্ষেত্রে কিভাবে আমরা আংশিক চাপটা বের করব, তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কি বলতেছো তোমরা? আচ্ছা, দেখো, তো খেয়াল করো, আমি কি করলাম, একটি কেই জোনটা কি বলবো, আমি বিভিন্ন চাপের সংরক্ষিত গ্যাসকে শূন্য পাত্রে মেশানো হচ্ছে, মানে বড় একটা পাত্রে। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি হচ্ছে একটা বড় পাত্র, এর ভলিউম হচ্ছে ভি এবং টোটাল প্রেশার হচ্ছে পি। এখন তুমি তিনটা গ্যাস নিলা, এ গ্যাস নিচ্ছ, এ গ্যাস, তো এই গ্যাসের নিজস্ব প্রেশার হচ্ছে VA, নিজস্ব ভলিউম হচ্ছে VA। বি গ্যাস যেটা, বি গ্যাসের ক্ষেত্রে তোমার PB VB, দুটো দিয়ে দেখাই, তিনটা তো দরকার নেই। এখন লক্ষ্য করো, আমরা কি জানি যে ডাল্টনের সূত্রের ক্ষেত্রে একটা জিনিস কি খেয়াল করেছো, টেম্পারেচারটা কি হবে, টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তাই না? টি ধ্রুব, দ্যাট মিনস টি ধ্রুব থাকলে পিভি কনস্ট্যান্ট, এই সূত্রটা কিন্তু ইউজ করা যাবে। সো নেক্সট কেজ আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু পিভি কনস্ট্যান্ট এখানে, তাই না, কারণ টেম্পারেচারটাও কনস্ট্যান্ট, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে ভলিউম তুমি যদি ভি করে দাও, সেই ক্ষেত্রে তোমার এই গ্যাসের জন্য পার্শিয়াল প্রেশারটা কি হবে সেটা আমাদের জন্য বের করা ইজি হবে। তাহলে আমরা লিখবো, আচ্ছা এটাকে এভাবে নামকরণ করি, P1 P1 P2 P2। আচ্ছা, তাহলে এখন আমরা লিখবো যে এ গ্যাস এর আংশিক চাপের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, খেয়াল করো, এই গ্যাসের আংশিক চাপের ক্ষেত্রে আমরা বলতে পারি যে P(A) ইনটু, কখন আংশিক চাপটা খেয়াল করব, যখন এই গ্যাসটাকে পুরো শূন্য পাত্রে নেওয়া হচ্ছে, ঠিক আছে, তো তখন তার শূন্য পাত্রে যখন নেওয়া হবে তার ভলিউম কত হয়ে যাবে, V। ইন দ্যাট কেস আমরা বলবো যে তার আগের প্রেশার এবং ভলিউম ছিল P1 V1। এখান থেকে দেখো তার আংশিক চাপটা কত আসছে, BA ইকুয়ালস টু, আচ্ছা সেম ওয়েতে তোমার বি গ্যাসের জন্য তোমার পিবি বা বি গ্যাসের আংশিক চাপটা হবে তোমার P2 V2 ডিভাইডেড বাই ভি। আচ্ছা, এখন আমরা জানি যে অ্যাকর্ডিং টু ডাল্টনস ল, এই দুইটা পার্শিয়াল প্রেশারকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা কি পাবো,
তাহলে আমরা পাবো হচ্ছে এটা কি আসলো, হ্যাঁ এই দুটো পার্শিয়াল প্রেশারকে যদি আমরা যোগ করি তাহলে আমাদেরকে মোট প্রেশারটা পেয়ে যাওয়া উচিত না? তাহলে আমরা যেটা করব পি এ প্লাস পি ভি করবো, তাহলে আমাদের P1V1 প্লাস P2V2 ডিভাইডেড বাই ভি চলে আসছে। তো এখন এইটাই কি অ্যান্সার, আমরা কীভাবে বুঝতে পারি? সেটার সিস্টেমটা হচ্ছে, খেয়াল করো তোমার P1V1 ডিভাইডেড মানে প্লাস P2V2 এই দুটোর সামেশনটা কী হবে এটা কিন্তু আমাদের এখন জানা জরুরি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। সো খেয়াল করো তোমার P1V1 এবং P2V2 গুণফল দিয়ে তুমি আলটিমেটলি কী পাবে? তুমি কি টোটাল পি এবং ভি এর গুণফলটা পাচ্ছ না? টোটাল P1V1 গুণফল কেন পাচ্ছি আমরা? খেয়াল করো, কারণ তোমার অ্যাকর্ডিং টু ডালটনস ল কি বলেছে যে তোমার আংশিক চাপগুলোর যে যোগফল সেটা কি হবে? মোট চাপের সমান হবে। আচ্ছা আমি একটু বলি কেন এটা যে তোমার P1V1 এটা হচ্ছে তোমার পিভি এর সমান। দেখো তো দেখো এখানে P1V1 এবং P2V2 দুইটা যে আমরা পেয়ে গেলাম, এখন এই জিনিসটা যে ইনফরমেশনটা পাচ্ছি এটা নিঃসন্দেহে এরকম হবে তোমার পিভি এর সমান ডিভাইডেড বাই ভি। সো এখানে কাটাকাটি করলে তোমার চলে আসছে হচ্ছে মোট প্রেশার। এখন পিভি এর সমান কেন হচ্ছে? কারণ হচ্ছে তুমি গ্যাসগুলোকে কি করছো, শূন্য পাত্রে নিয়ে যাচ্ছ, তাহলে তার মানে এদের গুণফল মানে এদের গুণফলের যোগফল নিঃসন্দেহে এদের মোট গুণফলের যোগফলের সমান হতে হবে। আচ্ছা, সো এইভাবে আমরা কিন্তু ফার্স্ট কেস যেটা, তো বিভিন্ন চাপের সংরক্ষিত গ্যাসগুলোকে একসাথে নিয়ে যাই, তখন এই জিনিসটা বলতে পারি যে তোমার P1 প্লাস পিভি ইকুয়ালস টু এই সূত্রটা। বা তুমি আচ্ছা এটাকে এটা নাও মনে রাখলেও হবে, তোমার এটা যে পি হবেই এটা জানা জরুরি না। আসলে আমরা এই জিনিসটা মাথায় রাখি যে পি এ মানে সহজ কথা হচ্ছে করেসপন্ডিং গ্যাসগুলোর আংশিক চাপটা হবে তোমার P1 প্লাস V1 মানে তাদের সাধারণ যে চাপগুলো ছিল তাদের গুণফলের সমান। বা তুমি এভাবে বলতে পারো যে এ গ্যাস এবং বি গ্যাসের আংশিক চাপ ইন্টু মোট ভলিউম এটা হবে তোমার হচ্ছে P1V1 প্লাস P2V2 এর সমান। এখানে আমরা কিছু প্রমাণ করিনি, আমরা অলরেডি ডালটন স্টাফ থেকে জিনিসটা প্রমাণ করে রেখেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো যে আমরা কি দেখাতে চাচ্ছি। আচ্ছা সিম্পল কেস, আমরা ফার্স্ট কেসটা দেখলাম, এবার হচ্ছে আমরা ডালটনের কিছু ম্যাথ করব। আচ্ছা স্লাইড কি শেষে শেষ? আচ্ছা কোথায় ছিলাম? হ্যাঁ সো আমরা হচ্ছে ম্যাথে চলে যাই। দেখো এখানে প্রশ্ন বলেছে 10 গ্রাম নাইট্রোজেন গ্যাস এবং 20 গ্রাম নিয়নকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 লিটার আয়তনের পাত্রে রাখা হয়েছে। সো এটা কি? এটা হচ্ছে দেখো এইটা হচ্ছে তোমার মেইনলি মোট ভি, তাই না? আয়তনের মধ্যে মিশ্রিত করা হলো, বলছে প্রতিটি উপাদান আংশিক চাপ এবং মোট চাপ বের করো। সো আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি, তাই না? আংশিক চাপ কীভাবে বের করতে হবে? দেখো যে পি এ ইকুয়ালস টু তোমার P1V1 ডিভাইডেড বাই ভি, তাই না? সো এখানে আমরা কি করব, তোমার P1টা কত বলেছে? আচ্ছা সো P1 এরকম কিছু বলে নাই, তো আমাদেরকে একটা ডিফারেন্ট ওয়েতে সলভ করতে হবে, সেটা হচ্ছে গ্রাম দিয়ে সলভ করতে হবে। এবং গ্রাম দিয়ে সলভ করার চেষ্টা করি। আচ্ছা সো গ্রাম দিয়ে কীভাবে সলভ করা যায় সেটার জন্য আমাদের একটু এই যে 10 গ্রাম 20 গ্রাম যে বলেছে সেই জিনিসটা একটু আইডিয়া নিতে হবে। তো আমি একটু বলে দিই আংশিক চাপ বের করার সিস্টেম গ্রামের ক্ষেত্রে। আংশিক চাপ সিস্টেম হচ্ছে, সাপোজ মনে করো আংশিক চাপ অফ গ্যাস এ ইকুয়ালস টু মোল ভগ্নাংশ অফ গ্যাস এ ইন্টু টোটাল পি। সো এখানে মোল ভগ্নাংশ মানে কি? টোটাল প্রথম উপরে থাকবে হচ্ছে এ গ্যাসের মোল সংখ্যা, আর নিচে থাকবে যতগুলো গ্যাস ছিল তাদের সামেশন, মানে তাদের মোল সংখ্যার সামেশন ইন্টু পি। হ্যাঁ এইভাবে হচ্ছে তুমি প্রতিটা গ্যাসের আংশিক চাপ বের করতে পারো। তো সিরিয়াসলি আমরা যেটা করব, মানে সিরিয়ালি সরি, নাইট্রোজেন গ্যাসের জন্য যদি বের করতে চাই তাহলে হচ্ছে তোমার 10 ডিভাইডেড বাই 28
আর নিচে থাকবে হচ্ছে তোমার টোটাল সামেশন, দ্যাট মিনস হচ্ছে 10/28 প্লাস 20 গ্রামের জন্য হচ্ছে 20/, তোমার 20, হ্যাঁ। সো এবং ইনটু কি হবে, ইনটু হচ্ছে মোট চাপ হবে, তাই তো? মোট চাপ কিন্তু আমরা জানি না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমাদেরকে হচ্ছে একটা ভিন্ন সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। সো এইভাবে করলে তোমার হচ্ছে আর প্রেশারটা লাগবে না, এখন কিন্তু কোথাও প্রেশার দেওয়া নেই, ভলিউম দিয়ে দিচ্ছি। তো ভলিউম দিয়ে তুমি কীভাবে কেপি বের করতে পারো সেই জিনিসটা আমরা একটু এখানে দেখবো। আচ্ছা সো এই পর্যন্ত থাক, এটা যে ভুল হয়েছে এমন না, আমরা এটা করে দেখি কত আসে। আসছে হচ্ছে তোমার 5/19p, হ্যাঁ এটা একটা ইকুয়েশন ধরে নাও। এন্ড দেন হচ্ছে তোমার আমরা যদি নিয়নের জন্য বের করতে চাই, মানে 20/20, হ্যাঁ। সো এখানে আর কিছু নাই, 10/28 প্লাস 1 ইন্টু পি। আচ্ছা 14/19p এটা আসছে, ভালো কথা, সিম্পল, কোনো প্রবলেম নাই। এখন আমাদের কাজ হচ্ছে এই যে পার্শিয়াল প্রেশার চলে আসছে, সো এটা দিয়ে আমরা পরবর্তীতে পি এর মানটাকে বের করবো, বের করে দেন এখানে ইউজ করবো। এখন তাহলে আমরা যেটা করবো, প্রথমে কেসি বের করি। কেসি বের করবো কিভাবে? তারপরে আচ্ছা আমাদের তো কেপি কেসিতে তো বের করা একটা ঝামেলা হবে, আমরা একটা ডিফারেন্ট বিষয়টাকে চিন্তা করি। কি বলছো তোমরা? হ্যাঁ ক্লাসটা কিন্তু 8টায় শেষ হবে, ঠিক আছে? সো আমরা একটু দ্রুত চলে যাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা কোশ্চেনটাকে আমরা হচ্ছে একটু ভেরিফাই করি। ঠিক আছে, আচ্ছা বিষয়টাকে আমি যতটুকু কমপ্লিকেটেড ওয়েতে তোমাদেরকে শিখতে যাচ্ছিলাম, এত কমপ্লিকেটেড ওয়েতে এটা করার কোনো প্রয়োজন নেই। আমি আসলে কেসি দিয়ে বের করতে চাচ্ছি, বাট কেসি দিয়ে বের করতে গেলে তোমার আসলে ঝামেলা হবে, বিষয়টা তোমার ঘনমাত্রা বের করতে হবে, দরকার নেই এত প্রেশার নাও। সো আমি জাস্ট নর্মাল প্রসেস, তুমি আসলে চাইলে পারতা আর কি, তুমি কেসি বের করতে পারতা কীভাবে, তোমার সেই ক্ষেত্রে তোমার বিক্রিয়া করতে হবে, বাট আমরা দেখতে পাচ্ছি একটা সাধারণ মিশ্রণ, সো তুমি সরাসরি কেসিও বের করতে পারছো না। তো তোমাকে এই প্রসেসে করা যাইতো যদি জেনুইনলি নাইট্রোজেন এবং নিয়মের বিক্রিয়া হতো। তো যেহেতু বিক্রিয়া হয় নাই, সো আমরা সেটাকে একটু ইজি ওয়েতে করি, হ্যাঁ একটু ইজি ওয়েতে করি যাতে সবাই খুব তাড়াতাড়ি বুঝো আর কি। একটা জিনিস মনে রাখো, আমরা কিন্তু সূত্র শিখেছি পিভি ইকুয়ালস টু কি এনআরটি, তাই না? তো এখন সেম ওয়েতে তুমি এখান থেকে পিভি ইকুয়ালস টু এনআরটির সূত্র দিয়ে কিন্তু আংশিক চাপ বের করে ফেলতে পারো। কিভাবে? পিভি ইকুয়ালস টু এনআরটিতে এন যদি হয় একটা স্পেসিফিক গ্যাসের জন্য মোল নাম্বার, তাহলে সেই ক্ষেত্রে যে প্রেশারটা আসবে সেটা হচ্ছে তোমার আংশিক চাপ। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে এরকম, আমরা লিখবো যে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ P nitrogen equals to N of nitrogen gas divided by VRT. বুঝতেছো? একদম সিম্পল। আচ্ছা সেম ওয়েতে তুমি যদি নিয়নের ক্ষেত্রে বের করতে চাও, নিয়নের ক্ষেত্রে হচ্ছে তোমার N of neon divided by VRT। আচ্ছা দুইজনের জন্যই কিন্তু টেম্পারেচারটা কিন্তু 25°C। তো আমাদের হচ্ছে এখন আংশিক চাপ আর মোট চাপটা বের করতে হবে। তো তুমি প্রথমে যদি নাইট্রোজেনের ক্ষেত্রে বের করতে চাও, নাইট্রোজেনের ক্ষেত্রে আংশিক চাপটা হচ্ছে তোমার মোল নাম্বার যেহেতু, সো 10/28 ডিভাইডেড বাই ভলিউম হচ্ছে 10 লিটার। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে কি 10 লিটার রাখবো কিনা? কখনোই না, তোমাকে একটু ইউনিটটা কনভার্ট করতে হবে। সো কীভাবে? আমরা জানি যে 1 লিটার ইকুয়ালস টু হচ্ছে 1 ডেসিমিটার কিউব ইকুয়ালস টু হচ্ছে তোমার 1
ইন্টু 10⁻³ মিটার কিউব। হ্যাঁ, তো তাহলে তোমাকে যেটা করতে হবে 10⁻³ করে দিতে হবে, এটাকে এসআই গ্রুপে বসাইতে হবে। আর টেম্পারেচার কত বলছে 25, হুইচ ইজ 298। এখন তুমি একটু বের করে দেখো যে তোমার আংশিক চাপটা কত আসছে। answer divided by 10e-3। আচ্ছা, আমি এটাকে সরাসরি এটিএম এ কনভার্ট করে দেখতেছি কত আসছে। ঠিক আছে, প্রথমে হচ্ছে তোমার একটা প্যাসকেল অ্যান্সার আসবে। সো প্যাসকেল থেকে আমরা জাস্ট সিম্পলি ওটাকে 101/325 এই ভ্যালুটাতে ভাগ করলেই আমরা হচ্ছে এটিএম এ পেয়ে যাব 0.87 ATM। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে কিন্তু আমরা করে ফেললাম। সেই ওয়েতে আমরা কি করব, সেই ওয়েতে নিউনের জন্য বের করব। আমি এটা হচ্ছে সরাসরি এখানে বলে দিচ্ছি, তো আমাদের ক্যালকুলেশনটা খুব সহজ, এটা নিয়ে আসলে ঝামেলা করার কিছু নেই। আচ্ছা, এখানে কত আসছে খেয়াল করো, এখানে হচ্ছে তোমার 20/20 আসবে, দেন 10 ইন্টু 8.314 ইন্টু 298। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই এখানে 10⁻² হবে, ইন্টু 8.314 ইন্টু 298। সো এখানে আসছে হচ্ছে আমাদের আচ্ছা, এটা 1 আসছিল তো, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের যে অ্যান্সারটা আসছে সেটাকে আমরা ডিরেক্টলি এটিএম এ ট্রান্সফার করে দেখব না কত আসছে, 2.45 ATM। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে, যেটা যোগ করে দেখতে হবে মোট চাপটা কত। আমরা কিন্তু আংশিক চাপ পেয়ে গেছি, এখানে নাইট্রোজেন গ্যাসের এই যে যেটা পাচ্ছি এটা আংশিক চাপ, অ্যান্ড দেন 2.445 এটা আংশিক চাপ। তাহলে মোট চাপটা কত, মোট চাপ হচ্ছে পি নাইট্রোজেন পি অফ নিয়ন ইকুয়ালস টু হচ্ছে পি, হুইচ ইজ পি ইকুয়ালস টু হ্যাঁ, এটা প্যাসকেলে থাকবে। আমরা জাস্ট হচ্ছে সরাসরি প্যাসকেল থেকে আমরা জাস্ট 101325 দিয়ে ভাগ করলে কিন্তু এটিএমে চলে আসে। আশা করি বিষয়টা তোমরা বুঝতেছো। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, গ্রাহামের ব্যাপন সূত্র। সো গ্রাহামের ব্যাপন সূত্র আসলে কি বলেছে সে, সেটা হচ্ছে স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, ঘনত্বটা কিভাবে বের করে, এটা হচ্ছে রেট। হ্যাঁ, রেট মানে হচ্ছে তোমার V/T, অর্থাৎ পার সেকেন্ডে কত ভলিউম পাস করতেছে। এটা কীভাবে বুঝবো, খেয়াল করো, গ্যাস তো সাধারণত ভলিউম আকারে পাস হয়, তাই না? তো এটা যদি একটা লম্বা পাইপ হয়, হ্যাঁ, সো এখানে যখন অবশ্যই এর একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, এরিয়াটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, বাট এর তো একটা লেন্থ থাকবে নিঃসন্দেহে, তাই না? লেন্থ থাকবে, বাট যখন আমরা ভলিউম বের করি তখন কি থাকে, A/L। সে কিন্তু পুরো ভলিউম জুড়ে দেন হচ্ছে এইভাবে আগাবে। এভাবে যদি আগায় সেক্ষেত্রে হচ্ছে আমাকে রেট বের করতে হবে V/T, বা হচ্ছে পার সেকেন্ডে কি পরিমাণ ভলিউম সে পার করতেছে, সেটাকে আমরা কি ধরবো বলো, ব্যাপনের মানে ঘনত্বের সাথে তুলনা করব। আচ্ছা, সো আশা করি তোমরা বিষয়টা বুঝেছো, ঘনত্ব কোনটা আর ব্যাপনের হার কোনটা। ঠিক আছে, ব্যাপনের হার হচ্ছে V/T, আর ঘনত্ব তো আমরা জানি সবাই, ঘনত্ব হচ্ছে মেইনলি ডেনসিটি আকারে প্রকাশ করা হয়, ডেনসিটি। সো এই ঘনত্বটা হচ্ছে তোমার W/V বা M/V, ডিপেন্ড করতেছে তুমি আসলে গ্যাসের মোলার গ্যাস নিচ্ছ নাকি নির্দিষ্ট অ্যামাউন্ট অফ গ্যাস নিচ্ছ। আচ্ছা, তো এই কথাটাকে আমরা যদি সূত্রায়িত করতে চাই, যে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গ্যাসের হার, ব্যাপনের হার হচ্ছে তোমার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই জন্য এটা এইভাবে লেখা হয়েছে, R ইকুয়ালস টু হচ্ছে 1/√T। আচ্ছা, তো এখানে কিন্তু ব্যাপন হার অলরেডি বলেছি, দেখো গ্যাসের পরিমাণ ডিভাইডেড বাই ব্যাপিত হওয়ার সময়, এই কথাটা আমি এখানে বলছি V/T। সো তুমি এটাকে এভাবে বলতে পারো যে R ইকুয়ালস টু V/T। আচ্ছা, সিম্পল। এখন ব্যাপনের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক থাকে, সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি কীরকমভাবে। খেয়াল করো, আমি কি বলেছি, R ইকুয়ালস টু হচ্ছে 1/√T
রুট ডি, তাই না? এখন তুমি যদি একটা স্পেসিফিক পাত্র নাও একটা কনস্ট্যান্ট পাত্রের মধ্যে, তো মনে করো একটা ভলিউমটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে একটা স্পেসিফিক গ্যাস আছে, তাই না? তো সেক্ষেত্রে তুমি ডেন্সিটিটা কি বলবা? ডেন্সিটিটা হচ্ছে যেহেতু মোলার গ্যাস নিচ্ছ তাহলে ডি ইকুয়ালস টু এম বাই ভি। তাহলে আমরা বলবো আর ইকুয়ালস হচ্ছে একটা কনস্ট্যান্ট আনতে হবে, ঠিক আছে? যেহেতু সমানুপাতিক থেকে আমরা সাইনটা উঠে ফেলছি, রুট এম বাই ভি। এটাকে এভাবে বলা যায় না যে কে রুট ভি ডিভাইডেড বাই হচ্ছে রুট এম। এখন এই যে কে রুট ভি এটা কিন্তু ধ্রুব, তাই না? এটা যদি ধ্রুব হয় তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আর এটা হচ্ছে তোমার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিকের সমানও হবে, এই কথাটা বলা যায়। আচ্ছা, এই রেট নিয়ে আরও বেশ কিছু ম্যাথ করা যায়, যেমন আমি বলেছি আরেকটা খেয়াল করো যে আর ইকুয়ালস হচ্ছে ভি বাই টি। হ্যাঁ, এখন যদি এমন হয় তুমি একটা সেম পাইপ চিন্তা করতেছো, যে একটা সেম পাইপ, এখন আমরা কি করতেছি, টেন্স, এখানে একটা গ্যাস মনে করো এ গ্যাস, এটা হচ্ছে বি গ্যাস। তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ, আমি কি ধরতেছি, সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর, মনে করো টি টাইম পরে এই জায়গায় এসে দুইটা গ্যাস কি হচ্ছে, মিলিত হচ্ছে। তাহলে পুরো লেন্থ যা যদি হয় এল, হ্যাঁ আমি ধরে নিচ্ছি এক্স ডিস্টেন্স, আর তাহলে এটা কি হবে, তাহলে বলো তো এল মাইনাস এক্স হবে না? তাহলে খুব ইজিলি তুমি কিন্তু রেটের সাথে যদি টাইমটা কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু ডিস্টেন্সের একটা রিলেশন করতে পারো। কীরকমভাবে? আমরা এখান থেকে বলতে পারি যে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু, বা আর ওয়ান আর টু দিয়ে আসলে বোঝানো একটু কঠিন, আবার আরও এ গ্যাস এটা বলি তাহলে বিষয়টা আরও ভালোভাবে বুঝবে তুমি। এখন এ গ্যাসের রেট ডিভাইডেড বাই বি গ্যাসের রেট, এটা কিন্তু সমানুপাতিক, তাই না? তোমার এক্স এদিকে যাচ্ছে আর এদিক থেকে তোমার কাছে আসছে, এবং সমানুপাতিক টেম্পারেচার মানে টাইমটা যখন তুমি কনস্ট্যান্ট ধরতেছো, তাহলে এখানে আমরা বলবো এক্স ডিভাইডেড বাই এল মাইনাস এক্স। ঠিক আছে, তো এইটাও কিন্তু তাহলে আমাদের একটা সূত্র হতে পারে। তাহলে দেখো টোটাল কিন্তু অলরেডি তিনটা সূত্র আমরা নিয়ে আসছি। আবার সেম কেসে তুমি এভাবে চিন্তা করতে পারো যে আমরা এইবার দুইটা কেসকে একসাথে ছাড়বো না, ডিফারেন্ট কেস কীভাবে চিন্তা করতে পারো, এটা তো আমরা ধরতেছি কেস ওয়ান, তাই না? আচ্ছা, আরেকটা কেস ধরি আমরা, আচ্ছা আরেকটা কেস হচ্ছে, আচ্ছা কেস টুতে আমরা এরকম ধরবো, এইবার হচ্ছে তোমার পাত্রের আয়তন ধ্রুব। ঠিক আছে, কিভাবে পাত্রের আয়তন ধ্রুব হয় সেম খেয়াল করো, তুমি একটা সেম সাইজের সিলিন্ডার নিচ্ছ। এবার আগের বার কি করেছিল, দুই দিক থেকে দুইটা গ্যাস ছেড়ে দিয়েছে, দেখতেছো যে কোথায় যায় মিলিত হচ্ছে, দ্যাট মিনস টাইমটা কনস্ট্যান্ট ছিল। এবার আমি কি করলাম, প্রথমে এ গ্যাসকে পাঠালাম, তারপর সে পুরো আয়তনটা যেতে যে পরিমাণ টাইম লাগতেছে সেটার জন্য আমি হিসাব করলাম, সেটা হচ্ছে টি এ গ্যাস, মানে এ গ্যাসের জন্য কি পরিমাণ, মানে কমপ্লিট লেন্থটা কমপ্লিট করতে কতটুকু টাইম লাগছে। এবার নেক্সট কেজ আমি বি কে পাঠাইলাম, সো বি কে পাঠানোর পর এবার বি কি করবে, নিজে অবশ্যই যাবে। এবার দেখলাম আমি বি বের হওয়ার জন্য যে পরিমাণ টাইম সে নিচ্ছে সেটা হচ্ছে টিবি। সো তার মানে আমি যদি বলি যে যেহেতু ভি ধ্রুব, তাই আমাদের আর ইকস টু যে ভি বাই টু সূত্র, টি সূত্রটা ছিল, সেখান থেকে আমরা বলতে পারি যে আর এ ডিভাইডেড বাই আর বি ইকস টু হচ্ছে টিবি ডিভাইডেড বাই টি এ। অর্থাৎ গ্যাসের সাথে মানে ব্যাপন হারের সাথে সময়ের ব্যস্ত অনুপাতিক একটা সম্পর্ক চলে আসছে যখন ভলিউমটা কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে দেখো ওভারঅল আমাদের কতগুলো সূত্র আসছে, সবগুলো আমি সেখানে পাশে লিখতে পারবো। সাপোজ এ গ্যাসের রেট ডিভাইডেড বাই বি গ্যাসের রেট, আমরা বলতে পারি ভি এ ডিভাইডেড বাই ভিবি, মানে সরাসরি ভলিউম দিয়ে করতে পারো, কখন, যখন টিটা ধ্রুব থাকবে, এটা একটা কেস হতে পারে। আবার ডিস্টেন্স দিয়ে করা যায় এক্স ডিভাইডেড বাই এল মাইনাস এক্স দিয়ে, যেন ফুল ডিস্টেন্স যদি এক্স হয় তাহলে লেফট সাইড থেকে আমরা হিসাব করছি। আচ্ছা এটার ক্ষেত্রে তোমার কি হচ্ছে, টিটা ধ্রুব। আচ্ছা এবার তো ভলিউম দিয়ে গেল, এবার হচ্ছে আমরা টাইম দিয়ে করবো, টাইমটা কিন্তু এক্স্যাক্টলি কি হবে, অপোজিট হবে। দ্যাট মিনস হচ্ছে টিবি ডিভাইডেড বাই টি এ, এখানে বলতে হবে ভি ধ্রুব। আচ্ছা আর কি কি আসছে আমরা দেখছি, আমরা হচ্ছে এই যে এখানেই দেখলাম যে মোলার ভরের ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে আমরা বলবো রুট এম বি বাই এম এ। আবার সেম জিনিসটাকে আমরা হচ্ছে তুমি
আর যদি ডেনসিটি দিয়ে করতে চাও তাহলে ডিবি বাই ডিএ। তাহলে মোটামুটি অনেকগুলো সূত্র কিন্তু আমাদের চলে আসছে। এখন ম্যাথে যেটা চাবে সেটাই। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, রেটের সাথে ভলিউম বাদে এবং ডিস্টেন্স বাদে, ভলিউম ডিস্টেন্স বাদে সবারই কিন্তু ব্যস্ততার সম্পর্ক রেটের সাথে, বাট ওদের নিজেদের মধ্যে কিন্তু সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? টাইম দেন হচ্ছে তোমার মাস ডেন্সিটি, এদের নিজেদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক। এই বিষয়টা মাথায় রাখতে হবে, কনফিউজ হওয়া যাবে না। আমরা ম্যাথে চলে যাই, তাহলে বিষয়টা বুঝতে পারবো। খেয়াল করো, বলছে 25°C তাপমাত্রায় 100 ml কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপৃত হতে সময় লাগে কত? 15 সেকেন্ড। তো আমি ধরে নিচ্ছি যে টি অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 15 সেকেন্ড। 100 ml গ্যাস মানে কি বলেছে তোমার? ভলিউমটা কনস্ট্যান্ট, তাই না? সো ভলিউম কনস্ট্যান্ট হলে আমরা ভলিউমের যে সূত্রটা ছিল সেটা অ্যাপ্লাই করবো। অ্যান্ড দেন বলেছে একই পরিমাণ অজানা গ্যাস, দ্যাট মিনস টি অফ এক্স হচ্ছে আমার 19 সেকেন্ড। প্রশ্ন হচ্ছে অজানা গ্যাসটির আণবিক ভর বের করো প্লাস গ্যাসটির নাম কি? আচ্ছা, সো এখন আমরা কিভাবে সলভ করতে পারি? খেয়াল করো, আমাদের কিন্তু শুধুমাত্র আণবিক ভরের সাথে টাইমের রিলেশনটা করতে হবে। তো আমি লাস্ট ইয়াতে কি বলেছিলাম, যে টাইমের সাথে যখন ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, টাইমের সাথে একদম সমানুপাতিক সম্পর্ক, জাস্ট রুট সাইনটা আসবে। তাহলে আমরা বলবো সুতরাং এম এক্স ডিভাইডেড বাই এম অফ কার্বন ডাইঅক্সাইড, এটা রুট করে দিলাম, ইকুয়ালস টু টি অফ এক্স ডিভাইডেড বাই টি অফ কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, সো কত আসছে দেখো, এম এক্স ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইডের ভর ছিল হচ্ছে, আমরা জানি এটা আসলে 44, দেন টাইম হচ্ছে তোমার 19 ডিভাইডেড বাই 15 স্কোয়ার। তাহলে এম এক্স এর ভ্যালুটা কত আসছে তোমার? 44 গ্রাম ইন্টু 19 বাই 15 স্কোয়ার। সো আমরা দেখি এটা অ্যান্সারটা কত আসছে। আমাকে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসটির নাম কি সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, সো এটা চলে আসছে হচ্ছে তোমার 70.59 গ্রাম পার মোল। নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা কিন্তু ক্লোরিন গ্যাস। তোমরা হিসাব করে দেখতে পারো, ক্লোরিন গ্যাস হচ্ছে 71 গ্রাম আসে, সো ক্লোরিন গ্যাস বলা যায়। আচ্ছা, এবার হচ্ছে চায়নাক্লের সংকেত কি? আচ্ছা, এটা তো তোমরা জানোই। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাই। এখানে বলো কি বলছে, উদ্দীপকের 1-2 আমি এক্সপ্লেন করবো না, আমরা জাস্ট হচ্ছে সৃজনশীলগুলো দেখবো। উদ্দীপকের এ এবং বি পাত্রের গ্যাস দ্রব্যকে যদি সি পাত্রে মেশানো হয় তাহলে মোট চাপ কত? খুব সিম্পল। আচ্ছা, সো দেখো এখানে কিন্তু অলরেডি কি দেওয়া আছে, P1 V1 দুইটা দেওয়া, আর এখানে কি দেওয়া, P2 V2। এখন যেটা বলা হয়েছে যে, আচ্ছা সরি উল্টা হয়েছে, মাঝখানেরটা তো বি, এইটা হচ্ছে তোমার P2 V2। এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি 8 লিটার পাত্রে নিয়ে আসো সেই ক্ষেত্রে আসলে কি ঘটবে? টেম্পারেচার কিন্তু চেঞ্জ করা হয়নি। আমরা গ নম্বরটা সলিউশন করি। গ নম্বরটা কিন্তু আমি অলরেডি এই ধরনের একটা ম্যাথ সলভ করে দিয়েছিলাম, তাই না? আমাদের প্রশ্ন বলছে যে মোট চাপ কত। তাহলে সূত্রটা হচ্ছে P1 V1 প্লাস P2 V2 ইকুয়ালস টু মোট চাপ ইন্টু মোট ভলিউম। এভাবে কিন্তু তুমি সলভটা করে ফেলতে পারো। তাহলে আমরা মোট চাপটা বের করতে চাচ্ছি, তাহলে যেটা করব, P1 V1 কত তোমার হচ্ছে 80 ATM ইন্টু 4 লিটার প্লাস এটা হচ্ছে তোমার 60 ATM ইন্টু 6 লিটার, আর টোটাল ভলিউমটা হচ্ছে তোমার 8। আচ্ছা, সো এটা ক্যালকুলেট করে আমরা দেখি অ্যান্সারটা কত আসছে। সো এখানে ক্যালকুলেট করে সুন্দরভাবে আমরা মোট আয়তন মোট চাপটা পেয়ে গেলাম 85 ATM। সো আমাদের কিন্তু গ নম্বরের ম্যাথের অ্যান্সারটা শেষ। এখন নেক্সট কোশ্চেন বলেছে এ এবং বি উভয় পাত্রের গ্যাসের অণুর সংখ্যা সমান কিনা সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, সো এ এবং বি এর অণুর সংখ্যা কিভাবে বের করবো আমরা? কি দেওয়া আছে? PV দেওয়া আছে, গ্যাসের নাম দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে। দেখো আমরা ঘর নাম্বারটা একটু বের করার চেষ্টা করি। অণুর সংখ্যা রিলেটেড কিন্তু তোমাদের হচ্ছে একটা আমি সিস্টেম বলে দিয়েছিলাম, সেইভাবে আমাদের একটু বের করতে হবে। দেখো বি পাত্রের টেম্পারেচার সম্পর্কে কিছু বলা হয় না, আমি ধরে নিচ্ছি টেম্পারেচারটা দুই ক্ষেত্রেই সেম থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের যে মেইন সূত্রটা সেটা হচ্ছে নাম্বার অফ মোল কিন্তু কখনোই চেঞ্জ হয় না। আমরা বলবো যে তোমার মোল নাম্বার অফ এ ইকুয়ালস টু n ডিভাইডেড বাই n a, ঠিক আছে?
মানে আমরা এ গ্যাসের যে মোল সংখ্যা সেটা কিন্তু অবশ্যই বলতে পারি যে এন বাই এ এর এন এর সমান। তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে এন বের করা। তাহলে মোল নাম্বারটা কত কিভাবে বের করতে আমরা, হাইড্রোজেন যেহেতু বলছে, আচ্ছা এখানে তো কিছু কি বলা আছে, আচ্ছা না ডিরেক্টলি কিছু বলা নাই, তো আমাদের একটু বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা খেয়াল করি, আমরা জানি যে পিভি ইকুয়ালস হচ্ছে এন আর টি, বা এন ইকুয়ালস হচ্ছে তোমার পিভি বাই আর টি। তাহলে এখানে আমাদের বসাইতে হবে পিভি বাই আর টি। তাহলে এন ইকুয়ালস টু আসছে কত, পি কত, পি হচ্ছে 80 এটিএম ইন্টু ভলিউম হচ্ছে তোমার 4 লিটার। এখানে আমার বসাইতে হবে 0.0821 ইন্টু তাপমাত্রা হচ্ছে তোমার 20 ডিগ্রি। তো 20 ডিগ্রিকে আমরা যেটা করতে হবে 318 কেলভিন বের করতে হবে। তো দেখি এটা অ্যান্সারটা কত আসে। আচ্ছা এটা আসছে হচ্ছে তোমার 12.25 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো। তো সেম ওয়েতে আমরা যদি এখন হচ্ছে একটু ইয়েটা বের করি, সেম ওয়েতে আমরা সেকেন্ড বি গ্যাস যেটা সেটা যদি বের করতে চাই, তাহলে এন ডিভাইডেড বাই, আচ্ছা সো এন ইকুয়ালস টু এন এ ইন্টু পিভি বাই আর টি, তো পিভি বাই আর টি দিয়ে করতে হবে। সো পিভি বাই আর টি দেন কত আসছে আমরা যদি একটু লক্ষ্য করি, পি কত এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 60 ইন্টু 6, আর আর টির ক্ষেত্রে হচ্ছে 0.0821 ইন্টু টেম্পারেচারটা ছিল হচ্ছে কত 20 ডিগ্রি সেলসিয়াস। আমরা করে দেখি কত আসছে অ্যান্সার। আচ্ছা এখানে আসছে হচ্ছে তোমার 13.87 NA। সো এখান থেকে কি আশা করি তোমরা বুঝতে পারছো যে দুই ক্ষেত্রেই তোমার অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা কিন্তু সেম নয়। আচ্ছা সো মোটামুটি আমাদের কিন্তু আমরা মোটামুটি যত বেসিক আজকে দরকার ছিল সেটা দেখে ফেলছি। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা ছিল সেটা হচ্ছে তোমার এই যে 100 ml এর যে এইটা এবং এর যে সূত্রটা আছে, ব্যাপনের যতগুলো সূত্র আছে এতগুলো সূত্র কিন্তু বইয়ে সবসময় থাকে না ক্লিয়ারলি, সেই সূত্রটা বেশি করে ভালোভাবে বোঝার চেষ্টা করবো আর কি। আচ্ছা সো আমরা আরো কিছু সলভ করি, আরো কিছু তো আছে মনে হচ্ছে। আচ্ছা দেখো নিচের গ্রাফটি কোনটিকে সমর্থন করে, দেখো এটা হচ্ছে পি ইনভার্স আর ভি, এখানে টেম্পারেচার আছে, নিঃসন্দেহে টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট এখানে তোমার বয়েলের সূত্রটাকে সে সমর্থন করছে। নেক্সট কোশ্চেন এখানে বলেছে চাবি খোলা অবস্থায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের মিশ্রণের চাপ কত। সেটা খুব সহজ, আমি একটু বলে দিচ্ছি। গ নম্বরটা এভাবে করবো, মিশ্রণের চাপ পি ইন্টু ভি ইকুয়ালস টু P1 V1 প্লাস P2 V2। ঠিক আছে, এভাবে জাস্ট অ্যান্সারটা বের করে ফেলবা। তো এখানে তোমার যে কাজটা পি এ ভি এ করো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে পিবি ভিবি। যেন সিম্পলি তুমি জাস্ট পি এ ভি এ পিবি ভিবি অ্যান্সারগুলো এখানে বসাও। আর মোট ভলিউমটা কত, মোট ভলিউমটা যেহেতু এখানে কোথাও বলে নাই যে অন্য কোনো পাত্রে নিয়ে গেছো, দ্যাট মিনস এই মোট ভলিউমটা হবে তোমার ভি এ প্লাস ভিবি এর সমান। এইভাবে অ্যান্সারটা বের করতে পারবে। আচ্ছা ঘরতে চলে যাই, এখানে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ এবং বি গ্যাস দুটির ব্যাপন হার তুলনা করো। সো কীভাবে আমরা করতে পারি, কিছু কি দেওয়া আছে? আচ্ছা ডিরেক্টলি কিছু দেওয়া নেই, আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে অবশ্যই আণবিক ভর যেটা সেটা বের করে নিতে হবে। তো কীভাবে আমরা বের করবো, দেখো আমরা জানি যে হ্যাঁ পি এম ইকুয়ালস টু ডিআরটি আমরা জানি না। আচ্ছা পি এম ইকুয়ালস টু যদি ডিআরটি জানি আমরা, তো এম ইকুয়ালস টু কত হবে দেখো, ডেন্সিটিটা আবার কীভাবে বের করবো, ডেন্সিটি বের করবো হচ্ছে এই যে ডব্লিউ আর ভি আসে সেটা রেশিওর মাধ্যমে। তো আমরা সেটাই করি, ডব্লিউ বাই ভি আর টি এইভাবে বের করবো। এখন খেয়াল করো দুইটা কেজে কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট, আর কি কি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট না। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে এম অফ এ গ্যাস ডিভাইডেড বাই এম অফ বি গ্যাস, যেগুলো কনস্ট্যান্ট সেগুলো কিন্তু আমরা আউট করে দিব। এটা ভি এ, এটা হচ্ছে তোমার ভি এ। আচ্ছা আচ্ছা তো পি হবে তাই না, আমরা এটা চেঞ্জ করি,
আচ্ছা পি। এখন সিম্পলি তুমি জাস্ট হচ্ছে দেখো এখানে প্রেশার কি চেঞ্জ হচ্ছে না, প্রেশারও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এম এ বাই এম বি এটা রেশিও যদি করি তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে ডব্লিউ এ ডিভাইডেড বাই ভি এ পি এ, ঠিক আছে, ইন্টু এখন সিম্পলি জাস্ট তুমি এখানে ইনফরমেশন বসালে কিন্তু এম এ বাই এম বি চলে আসবে। তারপর আমরা বলতে পারি যে আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়ালস টু রুট ওভার এম বি বাই এম এ। সিম্পলি তুমি এখানে বসাই দিলি কার রেট যার বেশি আসবে সেটা কিন্তু বেশি ব্যাপন হার দেখাবে। আচ্ছা আচ্ছা আমরা লাস্ট থেকে আসি। দেখো এই কোশ্চেনটা একটা বোর্ডের 18-19 আসছিল, তো এখানে প্রশ্নটা কি বলছে, একটি লৌহ সিলিন্ডারে যদি 250 কিলো প্যাসকেল চাপে এবং 300 কেলভিন তাপমাত্রায়, আচ্ছা তো অ্যাডমিশনের কোশ্চেন আসলে এইচএসসি শর্ট কোশ্চেন আমরা সলভ না করলেও চলবে, আমরা যখন অ্যাডমিশনের ক্লাস করব তখন সলভ করব। এমনিতে তোমাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তোমরা হচ্ছে জিজ্ঞেস করতে পারো, যে কোনো ধরনের বেসিক রিলেটেড, আমি সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে আচ্ছা, সো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ।